বাসর ঘরে ঢুকে সদ্য বিয়ে করে নিয়ে আসা বউয়ের কাণ্ড দেখে একদম হা হয়ে গেল হাসান। কারণ হাসানের সদ্য বিবাহিত বউ বাসর ঘরের সাজানো ফুলগুলো সব ছিঁড়ে বিছানায় ছড়িয়ে তার উপর পায়ের ওপর পা তুলে বসে বসে আইসক্রিম খাচ্ছে। তাকে দেখে কেউ বলবেই না যে তার কেবলই বিয়ে হয়েছে, আর এটা তার শ্বশুরবাড়ি। হাসান তার রুমের এমন অবস্থা দেখে তো রাগে হাতের মুঠ শক্ত করে ফুঁসতে লাগলো। তারপরও আবার তার প্রিয় আইসক্রিমও খেয়ে শেষ করে ফেলেছে ওই শাকচুন্নিটা। হ্যাঁ, হাসানের বউকে শাকচুন্নি বলে ডাকে। চলুন আপনাদের প্রথম থেকে ওদের পরিচয়টা দিয়ে দিই। বিশিষ্ট শিল্পপতি কাশেম চৌধুরীর একমাত্র ছেলে হলেন আমাদের নায়ক হাসান চৌধুরী। হাসানকে দেখতে যেমন সুন্দর তেমনই তার রাগ। হাসানের জীবনের একমাত্র শত্রু হল সোনালী আক্তার চাঁদনী। আব্দুর রহমান খানের একমাত্র আদরের মেয়ে হল সোনালী। সোনালীর একজন যমজ ভাইও আছে, কিন্তু সে অনেক ছোট থাকতেই পড়াশোনার জন্য বিদেশে গেছে। তাকে সোনালীর পরিবারের লোক ছাড়া কেউ চেনে না। সোনালীকে দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনই সে দুষ্টুমিতে সেরা। আর সোনালীর একমাত্র দুর্বলতা হলো আইসক্রিম। সোনালী আইসক্রিম বলতেই অজ্ঞান। হাসান লম্বায় 5 ফুট 9 ইঞ্চি, গায়ের রং ফর্সা, এক কথায় বলতে গেলে অসাধারণ দেখতে। যে কোনো মেয়ে হয়তো প্রেমে পড়ে যাবে। আর সোনালী লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং দুধে আলতা, হাসলে গালে ও থুতনিতে টোল পড়ে। এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দরী সে। যে কোনো ছেলেই তার প্রেমে পড়তে বাধ্য। কাশেম চৌধুরী আর আব্দুর রহমান সে ছোটবেলা থেকেই একে অপরের প্রাণের বন্ধু। সে সুবাদে হাসান আর সোনালীর যখন 10 এবং 7 বছর, তখন তাদের বিয়ে দিয়ে দেয় দুই বন্ধু মিলে। তখন তো হাসান আর সোনালী খেলার ছলে বিয়ে করে নেয় ঠিকই, কিন্তু ওদের দুজনের মাঝে ইঁদুর বিড়ালের সম্পর্ক সবসময়। হাসানের রাগ বেশি, তাই ও একটুতে রেগে যায়, আর সোনালী দুষ্টু বেশি, তাই সবসময় হাসানকে কিভাবে রাগানো যায় সে চিন্তায় থাকে। আর মজার ব্যাপার হলো সবাই সবসময় সোনালীর দিকে টেনেই কথা বলে। বেচারা হাসানের পক্ষে কেউ থাকে না, কেউ কথা বলে না। হাসান আর সোনালীদের বাসা খুব একটা দূরে নয়, 10 থেকে 15 মিনিটের রাস্তা। আর হাসানের আম্মু মনিরা বেগম সোনালীকে একটু বেশি ভালোবাসেন, বলা চলে নিজের মেয়ের মতন ভালোবাসেন। আর সোনালীও মনিরা আন্টি বলতেই পাগল। তাই যখন খুশি হাসানদের বাসায় চলে আসে সোনালী। সোনালী এবার স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে, আর সেই একই কলেজে এবার স্যার হয়ে এসেছে হাসান। সোনালী তো মনে মনে সেই খুশি হাসানকে স্যার হিসেবে পাবে বলে, আরও বেশি বেশি জ্বালাতে পারবে ভেবেই আনন্দে পাগল হয়ে যাচ্ছে সে। সোনালীর স্কুল শেষ হতেই কাশেম চৌধুরী আর আব্দুর রহমান মিলে ঠিক করেন আগে হাসান আর সোনালীকে আবার বিয়ে দেবেন, তারপর পড়াশোনা। এই কথা শুনে তো হাসান আর সোনালী কেউ রাজি নয় বিয়ে করতে, কিন্তু কাশেম চৌধুরী আর আব্দুর রহমানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই হাসানকে একটু জোর করে রাজি করানো হয় বিয়ের জন্য। আর সোনালীকে শুধু বলা হয় ও যদি বিয়েতে রাজি হয় তাহলে প্রতিদিন ওকে অনেক অনেক আইসক্রিম কিনে দেবে। আইসক্রিমের কথা শুনে সোনালী এক কথায় রাজি হয়ে যায়। এবার ফিরে আসি বর্তমানে। হাসান নিজের রুমের এমন অবস্থা দেখে চিৎকার করে বলে, সোনালী, এগুলো কি করেছিস তুই আমার রুমের? বের হ আমার রুম থেকে। তোর সাহস কি করে হলো আমার রুমের এমন অবস্থা করার, আবার আইসক্রিম খাওয়ার? প্রচণ্ড রেগে বলল। হাসানের এমন রাগ দেখে সোনালী চিৎকার করে মরা কান্না জুড়ে বলতে লাগলো, ওরে আমার আন্টিকেও দেখে যাও গো, তোমার এই রাক্ষস ছেলেটা আমায় মেরে ফেললো গো, বাঁচাও গো। হাসানকে ফাঁসাতে ঢং করে কেঁদে বলল। সোনালী চিৎকার শুনে পাশের রুম থেকে মনিরা বেগম আর কাশেম চৌধুরী দৌড়ে এলেন। তারপর মনিরা বেগম বললেন, কি হয়েছে রে সোনালী মা, তুই এভাবে কাঁদছিস কেন, আর রুমটার এই অবস্থা কেন? ওনার কথার উত্তরে হাসান কিছু বলতে যাবে তার আগেই সোনালী বলে উঠল, আন্টি গো, আমি এই বাড়িতে থাকবো না। তোমরা আমায় এই রুমে রেখে গেছো, আর ওই রাক্ষসটা এসে দেখো ঘরের কি অবস্থা করেছে। আমি ফুল ভালোবাসি বলে ও সব ফুল ছিঁড়ে ফেলেছে। আবার তোমরা বলেছিলে আমায় অনেক আইসক্রিম দিবা, তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু দেখো ওই রাক্ষসটা সব আইসক্রিম খেয়ে ফেলেছে, আমাকে একটাও দেয়নি। হাসানকে ফাঁসাতে সব মিথ্যা বানিয়ে বলল সোনালী, নাকে কান্না কেঁদে। সোনালীর কথা শুনে কাশেম চৌধুরীর গম্ভীর গলায় বললেন, হাসান, তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি। খবরদার আমার সোনালী মামুনিকে যদি আর কিছু বলবা তাহলে আমার একদিন কি আমার একদিন। আর সোনালী মা আমার, তুমি আর কেঁদো না তো, আমি এক্ষুনি তোমার জন্য অনেক আইসক্রিম পাঠিয়ে দিচ্ছি, ওকে দেখিয়ে দেখিয়ে খাবে, একটাও দিবে না। আর হাসান যদি তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে আমায় ডাকবে কেমন, এভাবে চিৎকার করবে না। বাসায় কত মেহমান আছে, তারা খারাপ বলবে যে। আর হ্যাঁ সোনালী মা, এই রুমটা এখন হাসানের আর একার নয়, এটা এখন তোরও রুম, তাই নিজের রুমে নিজে যা খুশি করবি। আমরা এখন যাই, তোরা ঘুমিয়ে পড় কেমন। আর আইসক্রিম পাঠিয়ে দিচ্ছি, তবে এখন খাস না, অনেক রাত হয়েছে তো, এখন আইসক্রিম খেলে ঠান্ডা লাগতে পারে, বললেন মনিরা বেগম। হাসান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল আর রাগে আগুনের মতো জ্বলছিল, কিন্তু বাবা মাকে কিচ্ছু বলেনি হাসান, কারণ সে ভালো করে জানে ওর বাবা মা সোনালীর কথাই বিশ্বাস করবে, ওর কথা নয়।
কাশেম চৌধুরী আর মনিরা বেগম চলে যেতেই সোনালি হা হা করে হাসতে লাগলো। তারপর হাসতে হাসতে ফ্রিজ খুলে আরেকটা আইসক্রিম বের করলো। তারপর মনের সুখে আইসক্রিম খেতে লাগলো। হাসান আর এত রাতে কোনো কিছু না বলে গিয়ে ফ্রিজ খুলল। ফ্রিজ খুলেই তো হাসানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ হাসানের ফ্রিজে প্রায় 12 থেকে 15টা আইসক্রিম ছিল, অথচ এখন একটাও নেই। হাসান আইসক্রিম পছন্দ করে বলে ওর রুমে এক্সট্রা একটা ফ্রিজ আছে, যেটাতে সবসময় আইসক্রিম থাকে, আর আজকেও প্রায় 15টার মতো আইসক্রিম ছিল, অথচ এখন একটাও নেই। হাসান আইসক্রিম না পেয়ে অগ্নি দৃষ্টিতে সোনালির দিকে তাকালো, কিন্তু সোনালি সেদিকে কোনো খেয়ালই নেই, সে আইসক্রিম খেতেই ব্যস্ত। তারপর হাসান ওর রুমের এক কোণায় তাকিয়ে দেখে সেখানে অনেকগুলো আইসক্রিমের খালি প্যাকেট পড়ে আছে। হাসানের আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। ওর এতটাই রাগ হতে লাগলো যে মন চাইছে সোনালিকে কাঁচা চিবিয়ে খেতে, কিন্তু বাসায় ভর্তি মেহমানে, তাই হাসান রাগ কন্ট্রোল করে কিছু না বলে বাথরুমে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে তো আরেক দফা রাগ হতে লাগলো হাসানের। পুরো বিছানা জুড়ে ফুল ছিঁড়ে রেখেছে সোনালি, আর সেই ফুলের ওপর মস্ত বড় একটা টেডি বিয়ার নিয়ে জড়িয়ে ধরে আছে শুয়ে। বিছানায় আর কোনো জায়গায় নেই। হাসান আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না, দ্রুত বিছানার কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওই শাকচুন্নি, এগুলো কি হচ্ছে? বিছানার এই অবস্থা কেন? আর তুই তোর এই ভাল্লুকটাকে নিয়ে আমার বিছানায় শোবার সাহস পেলি কোথায়, হ্যাঁ? সোনালি হাসানের দিকে তাকিয়ে দেখে হাসানের চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে রাগে। এখন উল্টাপাল্টা কিছু বললে কপালে দুঃখ আছে, তাই সে আর দুষ্টুমি না করে বুদ্ধি করে মিষ্টি একটা হাসি দিয়ে হাসানকে বলতে লাগলো, আসলে হয়েছে কি জানো হাসান ভাইয়া, আমি না ফুল খুব ভালোবাসি, তাই এই ফুলগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি। আমার অনেক দিনের শখ ছিল ফুলের বিছানায় ঘুমানোর, তাই এমন করেছি আর কি। আর আমার না রাতে একা একা ঘুমাতে খুব ভয় করে, যদি কোনো রাক্ষস এসে আমায় খেয়ে ফেলে, তাই এই টেডি বিয়ারটা আমার সাথে ঘুমায়। ও অনেক ভালো, সারা রাত আমায় পাহারা দিয়ে রাখে। কথাগুলো বলেই আবারও মিষ্টি হাসি দেয় সোনালি, আর অমনি সোনালির গালে ও থুতনিতে টোল পড়ে এতটা সুন্দর ও মায়াবী দেখতে লাগে যে কেউ আর রাগ করে থাকতে পারবেই না। হাসান সোনালির কথাগুলো শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। তারপর হাসান সোনালিকে বলে, তোকে রাক্ষস এসে খেয়ে ফেলবে মানে? এ ঘরে কি তুই একা নাকি? আমি তো আছি, আর তাছাড়া বিছানায় তো কোনো জায়গায় নেই, আমি ঘুমাবো কোথায়? বাবা, তুই আছিস মানে কি? তুই নিজে তো একটা বড় রাক্ষস। এই কথা বলে সোনালি জিহ্বায় কামড় দেয়। তারপর তুতলিয়ে তুতলিয়ে বলে, না আসলে আমি আমি বলতে চাইছিলাম কি, তুই গিয়ে ওই সোফায় ঘুমা যা, এখন থেকে খাটে আমি আর আমার টেডি ঘুমাবো। আর শোন, রাত অনেক হয়েছে, আমার খুব ঘুম পাচ্ছে, তাই যদি বেশি কথা বলবি তাহলে আমি চিৎকার করে সবাইকে ডেকে বলবো যে তুই আমায় মেরেছিস। বাসা ভর্তি মেহমান, বুঝতেই পারছিস কেমন হবে ব্যাপারটা, তাই যা ভাগতো, আমি ঘুমাবো। হি হি হি। ওর কথাগুলো শুনে হাসানের রাগে শরীরে যেন আগুন জ্বলছে, কিন্তু সে ভালো করে জানে যে এই মেয়ে সত্যি এমন কিছু করে ফেলবে, আর হাসানের মান সম্মানেরও ফালুদা বানিয়ে ফেলবে। তাই আর কোনো উপায় না পেয়ে চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে হাসানকে জব্দ করতে পেরে সোনালি তো সেই খুশি, ইচ্ছা করছে হেব্বি ডান্স দিতে, কিন্তু ওর কেন জানে না প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে। সোনালি আর গলা ব্যথার দিকে গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ল। অনেক ভোরে ঘুম থেকে উঠল হাসান। ঘুম ভেঙে বাথরুমে যাওয়ার সময় সোনালির দিকে তাকিয়ে দেখে কেমন গুটিসুটি হয়ে শুয়ে আছে মেয়েটা। কি নিষ্পাপ চেহারা, কেউ দেখলে বলবেই না যে এই মেয়ে এতটা দুষ্ট। কিন্তু হাসান ভালো করে খেয়াল করে দেখে সোনালি থরথর করে কাঁপছে। তাই সে গুটি গুটি পায়ে সোনালির কাছে এগিয়ে গিয়ে কপালে হাত চেখে দেখে ওর অনেক জ্বর হয়েছে, একদম গা যেন পুড়ে যাচ্ছে। হাসানের কেন জানে না খুব কষ্ট হতে লাগলো ওকে দেখে এই অবস্থায়। হাসান তাড়াতাড়ি সোনালির গায়ে চাদর জড়িয়ে দেয়, তারপর মনিরা বেগমকে ডাক দেয়। মনিরা বেগম সোনালির জ্বর এর কথা শুনে দৌড়ে ওর কাছে আসে, আর কাশেম চৌধুরী তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে ডাকেন। হাসান অজু করে মসজিদে চলে যায়। নামাজ শেষ করে মোনাজাতে সোনালির জন্য অনেক দোয়া করেন। কেন জানে না সোনালির জন্য ওর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু হাসান তো ওকে সহ্য করতে পারে না। ডাক্তার এসে সোনালিকে চেক আপ করে বলেন অতিরিক্ত ঠান্ডা খাওয়ার ফলে সোনালির এই অবস্থা, ওর আর ঠান্ডা খাওয়া যাবে না। অতঃপর ডাক্তার সোহেল আক্তার কাশেম চৌধুরীদের পারিবারিক ডাক্তার, উনি আর কাশেম চৌধুরী খুব ভালো বন্ধুও হন। ডাক্তার চলে গেলে সোনালির হোশ ফেরে, কিন্তু সমস্যা হয় তখন যখন ও কথা বলতে চায়। সোনালির গলা একদম বসে গেছে, গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ওর এমন অবস্থা দেখে মনিরা বেগম খুবই চিন্তায় পড়ে যায়, কিন্তু মজার ব্যাপার হলো সোনালিকে দেখে মনে হচ্ছে না যে ওর গলা বসে যাওয়ায় আর জ্বর আসায় কিছু হয়েছে, কারণ সে একটু করে কথা বলার চেষ্টা করে আর হাহা করে পাগলের মতো হাসে। সবাই ওর এমন অবস্থা দেখে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। মনিরা বেগম সোনালির এমন হাসি দেখে জিজ্ঞেস করে, এই পাগলি, তুই এমন করছিস কেন? হ্যাঁ,
এমন জ্বর আর গলা বসা নিয়ে তুই হাসছিস কি করে? মনিরা বেগমের কথা শুনে হাসতে হাসতে টেবিলের ওপর থেকে কাগজ কলম নিয়ে হাতে কিছু লিখে মনিরা বেগমের হাতে ধরিয়ে দেয় সে। মনিরা বেগম লেখাগুলো পড়ে কি বলবে বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে সোনালীর সাথে মনিরা বেগমও হাসতে শুরু করে। এদিকে হাসান এসে বউ শাশুড়ির এমন হাসাহাসি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আম্মু তোমরা এভাবে হাসছো কেন? আর সোনালীর তো জ্বর ছিল, ও জ্বর নিয়ে এমন করে হাসছে কেন? তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? হাসানের কথা শুনে মনিরা বেগম হাসতে হাসতে বলে, তোর জন্য তো একটা পাগলি নিয়ে এসেছি, যার পাগলামো দেখে না হেসে পারা যায় না। সোনালীর গলা বসে গেছে আর ও হাসছে। কেন হাসছে জিজ্ঞেস করায়, দেখ ও কি লিখে দিয়েছে। কাগজটা এগিয়ে দিয়ে হাসানের দিকে বলল। এবার কাগজের লেখাটা পড়ে হাসানও আর হাসি ধরে রাখতে পারল না। হাসানও হাসতে লাগলো আর বলল, তোমরা কি দেখেছে এই পাগল ছাগলটাকে আমার জন্য নিয়ে এলে আল্লাহ জানে। এটা কি লিখেছে ও? এটা কোনো মজার বিষয় হলো? কাগজে লেখা ছিল, ও মোর আন্টি শাশুড়ি আম্মু, আমার গলা বসে গেলে আমার অনেক মজা লাগে। যখন জোরে কথা বললেও কথা বের হয় না, তখন আমার অনেক অনেক আনন্দ লাগে আর হাসি পায়। আমার গলা বসে যাওয়ায় ইচ্ছা করছে একটু নাচি, তাই এভাবে হাসছি, বুঝছো আমার আন্টি শাশুড়ি আম্মু। তারপর মনিরা বেগম চলে গেলেন সকালের নাস্তা বানাতে। কাশেম চৌধুরী সেই যে ডাক্তারের সাথে গেছেন এখনও আসেননি, একেবারে ঔষধ নিয়ে ফিরবেন তাই। মনিরা বেগম চলে যেতেই সোনালী বিছানা থেকে উঠতে চাইল, আর মাথা ঘুরে পড়ে যাওয়ার আগেই হাসান গিয়ে ওকে ধরে ফেলল। তারপর হাসান বলল, ওই শাকচুন্নি, তোর কি একটু চুপ করে থাকতে ইচ্ছা করে না? আর একটু হলেই তো পড়ে যেতি, তখন তো দোষ হতো আমার। হাসানের কথা শুনে সোনালী কিছু বলছে, কিন্তু হাসান কিছুই বুঝতে পারছে না, কারণ ওর গলা বসে যাওয়ার কারণে কিছু শোনাই যাচ্ছে না। সোনালী যখন দেখলো ওর কথা বোঝা যাচ্ছে না, তখন আবার ও হা হা করে হাসতে লাগলো। ওর এমন হাসি দেখে হাসান নিজের কপালে নিজে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, এ কোন পাগলি জুটলো আমার কপালে? এর তো পাবনা মেন্টাল হসপিটালে থাকা উচিত। সোনালী ওর কথা শুনে ওকে একটা চিমটি কেটে বাথরুমে ঢুকে পড়ল, আর হাসান ওর কাণ্ড দেখে হাসতে লাগলো। কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে বাইরে বের হলো সে। পরনে কালো রঙের একটি গাউন জামা, চুলগুলো ছেড়ে রেখেছে, সাথে মুখে সেই অসাধারণ হাসি। হাসান সোনালীর দিকে তাকিয়ে আর যেন চোখ ফেরাতে পারছে না, হা করে তাকিয়ে আছে। হাসানের এমন তাকিয়ে থাকা দেখে সোনালীর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে ধীরে ধীরে হেঁটে হাসানের কাছে গিয়ে জোরে একটা ভোঁ করে চিৎকার করতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে তো আওয়াজই বের হচ্ছে না। তাই সে নিজে বোকা হয়ে গেল। আর সোনালীর এমন অবস্থা দেখে হাসান অনেক মজা পেয়ে হাসতে লাগলো। সোনালী মেয়েটা বড়ই অদ্ভুত, ওর মুখে যেন কখনোই হাসি ছাড়া থাকেই না। নিজে সবসময় হাসি খুশি থাকে, সাথে সবাইকে হাসি খুশি রাখে, কিন্তু খুবই দুষ্টু আর বাচ্চা স্বভাবের মেয়েটা। হাসান এসব ভাবছে আর নিজেই অবাক হচ্ছে যে কেন সে সোনালীর ব্যাপারে এত ভাবছে। তবে কি সোনালীকেও ভালোবেসে ফেলেছে? হাসানের ভাবনায় ছেদ পড়ল মনিরা বেগমের ডাকে। এই হাসান, কত বেলা হয়েছে দেখেছিস? এভাবে বসে থাকলে চলবে নাকি? যা তো, এই রুম থেকে বের হ। সোনালীদের বাসার লোকজন আসার আগে রুমটা পরিষ্কার করতে হবে। আম্মু, সোনালী কোথায়? একটু আগে তো রুমেই ছিল, এখন কোথায় তুমি কি জানো? হাসানের কথা শুনে মনিরা বেগম হা হা করে হেসে দিয়ে বললেন, ও বাবা, আমার ছেলেটা দেখে বউকে চোখে হারাচ্ছে। একদিনেই এত ভালোবাসা ভাবা যায়? এবার যা তো এখান থেকে, তোর বউ তুই খুঁজে বের কর, আমি জানি না সোনালী কোথায়। কথাগুলো বলেই আবারও হাসতে শুরু করলেন মনিরা বেগম। হাসান মনিরা বেগমের কথা শুনে ভীষণ লজ্জা পেল, তাই তাড়াতাড়ি রুম থেকে বের হতে যাচ্ছিল, আর অমনি সোনালীও আসছিল। দুজনের মাথার সাথে খেলো জোরে একটা ধাক্কা খেয়ে হাসান সোনালীর দিকে তাকিয়ে দেখে সোনালী মাথায় হাত বুলাতে বুলাতে কি যেন বলছে, কিন্তু ওর কথা কিছুই বোঝা যাচ্ছে না। তখন হাসান বলল, ওই তুই কি বলছিস রে? এভাবে কিছুই বুঝি না। আর চোখে কি কম দেখিস নাকি যে এভাবে আমার মাথায় গুঁতো দিলি? হাসানের কথা শুনে সোনালী হাসানকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে মনিরা বেগমকে কি যেন বলতে লাগলো, কিন্তু মনিরা বেগমও কিছু বুঝতে পারছে না। তাই মনিরা বেগম সোনালীর মাথায় হাত দিয়ে দেখে জ্বর নাই। মনিরা বেগম বললেন, এই সোনালী, পাগল হলি নাকি? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনার কথা শুনে সোনালী দৌড়ে গিয়ে খাতা কলম নিয়ে তাতে কি যেন লিখে এনে একটা পৃষ্ঠা হাসানকে আর একটা পৃষ্ঠা মনিরা বেগমের হাতে ধরিয়ে দিল। হাসানের পৃষ্ঠা লেখা, ওই গন্ডার কুমির জলহস্তি, ইন্দুর, বাদুর, লেজকাটা টিকটিকি, নাকবোচা হনুমান, কুমড়া পটাশের ডিব্বা, আফ্রিকান হাতি, আমি চোখে ঠিকই দেখি। আর আমি তোকে গুতা দেইনি, তুই আমায় গুতা দিয়েছিস কানা বাদুর। এখন আমার মাথায় শিং গজালে কি হবে? আমায় কেউ বিয়ে করবে না গো। আমার ভবিষ্যতের জামাই আর বাচ্চা কাচ্চার কি হবে গো? আমি আমার ভবিষ্যতের নাতি নাতনিদের নিয়ে কি আর খেলতে পারবো না গো? ওই রাক্ষস, তোর কোনোদিন বিয়ে হবে না, মিলিয়ে নিস আমার কথা, জীবনেও বউ পাবি না, তোরে আমি বদ দোয়া দিলাম।
এখন ভালোই ভালোই মাথাটা একটু নিচু কর দেখি, একটা গুঁতো দিব। সোনালির লেখাগুলো পড়ে হাসান একদম হাঁ করে তাকিয়ে রইল সোনালির দিকে। আর সোনালি এই সুযোগটা কাজে লাগিয়ে দেরি না করে হাসানের মাথায় দিল আরেকটা গুঁতা। তারপর হাসতে হাসতে বিছানার ওপর পড়ে গেল আর পাগলের মতো হাসতে লাগলো। বেচারা হাসান ওর গুঁতো খেয়ে ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে মনিরা বেগম তার হাতের পৃষ্ঠাটা খুলে পড়তে লাগলো। সে পৃষ্ঠায় লেখা, ও আন্টি শাশুড়ি আম্মু গো, তুমি তোমার বজ্জাত ছেলের বিচার করো। আমি এই রুমটা গোছাতে এই রুমে আসছিলাম, আর তোমার ওই হুতুমদুমা কানা বাতুর ছেলেটা আমার মাথায় গুঁতো দিয়েছে। এখন আমার মাথায় শিং গজালে কে আমায় বিয়ে করবে গো? আমার ভবিষ্যৎ জামাই, ছেলে মেয়ে, নাতি নাতনির কি হবে? মনিরা বেগম পৃষ্ঠার লেখাটা পড়ে তারপর হাসানের দিকে তাকিয়ে দেখে হাসান হাঁ করে তাকিয়ে আছে, কিছুই বলছে না। তখন মনিরা বেগম গিয়ে হাসানের হাতের পৃষ্ঠাটা নিয়ে পড়ে নেয়। তারপর সে হাসতে হাসতে শেষ। হাসতে হাসতে সোনালির সাথে বিছানায় গিয়ে বসে পড়ে। আর এদিকে বেচারা হাসান বউ শাশুড়ির কাণ্ড দেখে বোকা হয়ে যায়। তারপর কিছু সময় পর হাসি থামিয়ে সোনালি হাসান আর মনিরা বেগমকে রুম থেকে বের করে দিয়ে পুরো রুম গোছাতে শুরু করে। অনেক সুন্দর করে রুমটা পরিষ্কার করে গুছিয়ে তারপর গোসল করে মনিরা বেগমের দেওয়া একটা সুন্দর হাতের কাজ করা গোল্ডেন কালারের লেহেঙ্গা পরে হালকা সাজে বাইরে বের হয়। আর এই হালকা সাজেই সোনালিকে একদম পরীর মতো লাগছে, যে কেউ দেখলে আর চোখ ফেরাতে পারবে না। সোনালি রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে মেহমানে বাসা ভর্তি হয়ে গেছে, তবে কোনো ছেলে মানুষ নেই। ছেলেদের আলাদা বসার জন্য আয়োজন করা হয়েছে। সোনালিরা বড় লোক হলেও যতটা সম্ভব পর্দা করেন আর নামাজ কোরআনও নিয়মিত পড়েন। সবাই সোনালিকে দেখে একদম হাঁ করে তাকিয়ে আছে, যেন সত্যি কোনো পরী দেখছে তারা। সোনালি সোজা মনিরা বেগমের কাছে চলে যায় আর মনিরা বেগম ওকে দেখে বুকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর বলে, আল্লাহ দেখো আমার চাঁদনের যেন নজর না লাগে কারো। আজ যেমন লাগছে যে কারোর নজর লেগে যেতে পারে। মনিরা বেগমের কথাগুলো শুনে সোনালি লজ্জা পেল আর মুচকে একটা হাসি দিল। অমনি ওর গালে ও থুতনিতে টোল পড়ল যেন আকাশের চাঁদ। মনিরা বেগম সোনালিকে নিয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই তো ওকে দেখে সেই পছন্দ করলো, সবাই অনেক সুনাম করলো ওর সৌন্দর্যের। কিন্তু সোনালি কারোর সাথে কথা বলতে পারল না, গলা বসে গেছে তাই। হঠাৎ সকল মহিলার মধ্যে থেকে একজন মহিলা বলে উঠল, গলা তো বসে যাবেই, আর ঠান্ডাও লাগবেই। এত সুন্দরী বউ পেলে কি আর ঠান্ডা না লেগে থাকে নাকি? তোমার ছেলের ভাগ্য বটে, মনিরা এত সুন্দরী হুরপুরির মতন একটা বউ পেয়েছে। মনিরা বেগম কিছু বললেন না, শুধু একটু হাসলেন আর সোনালিকে ওর নিজের রুমে যেতে বললেন। সোনালি নিজের রুমে এসে চুপ করে শুয়ে ঘুমিয়ে পড়ল। ও ঘুমানোর কিছুক্ষণ পরেই হাসান রুমে আসলো গোসল করে রেডি হতে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো সে। তার চোখ যেন আর সরছে না। এর আগে তো অনেকবার দেখেছে সোনালিকে সে, কিন্তু কখনো তো এতটা ভালো লাগেনি ওকে। আজ যেন মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়ে তার ঘরে গুটিসুটি হয়ে শুয়ে আছে বিছানায়। কি অপরূপ দেখতে লাগছে, যেন আসমান থেকে পরি নেমে এসেছে। হঠাৎ হাসানের সোনালির সেই লেখার কথা মনে পড়ে গেল আর হাসান একা একাই হাসতে লাগলো কথাগুলো ভেবে। একদম পাগলি একটা বউ পেয়েছে ভেবে। কিন্তু হাসান বুঝতে পেরেছে যে সোনালিকে সে ভালোবেসে ফেলেছে। কথাটা ভেবেই ধীর পায়ে সোনালির কাছে এগিয়ে গিয়ে মাথার কাছে হাঁটু গেড়ে বসল। তারপর ওর মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি বউ আমার, তোকে অনেক ভালোবেসে ফেলেছি রে সোনা বউ আমার। এই কথাগুলো আস্তে আস্তে বলল হাসান। তারপর সোনালির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। বাথরুম থেকে বেরিয়ে হাসান দেখল সোনালি রুমে নেই। হাসান ভাবল হয়তো নিচে গেছে সোনালি, তাই হাসান তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে এলো। হাসান পরেছে গোল্ডেন কালারের একটা শেরওয়ানি, হাতে ঘড়ি, মুখে খোঁচা খোঁচা দাড়ি। এক কথায় অসাধারণ লাগছে হাসানকে। নিচে এসে হাসান সোনালিকে খুঁজতে লাগলো, কিন্তু সোনালিকে কোথাও দেখছে না হাসান। হাসানের বুকের ভেতরটা যেন ধরফর শুরু করে দিল সোনালিকে না পেয়ে। হাসান সোনালিকে কোথাও না পেয়ে মায়ের কাছে গেল। গিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আম্মু তুমি কি করছো? দেখছিস না সকলে কাজ ঠিক মতো করছে কিনা সেটার দিকে নজর রাখছি। এই দাঁড়া দাঁড়া, আমার ছেলেটাকে তো আমি দেখিনি। কি সুন্দর লাগছে আমার ছেলেটাকে, যেন কোনো রাজপুত্র, কারোর নজর না লেগে যায়। মায়ের কথার দিকে হাসানের কোনো মন নেই। হাসানের দুই চোখ আর মন শুধু সোনালিকে খুঁজছে। হাসান ওর মায়ের কথার কোনো উত্তর না দিয়ে বলল, আম্মু সোনালি কোথায়? ওকে কোথাও দেখছি না কেন? আমি যখন রেডি হতে বাথরুমে গেলাম তখন তো বিছানায় ঘুমিয়েছিল, কিন্তু কোথাও তো পাচ্ছি না। সোনালি কোথায় গেছে তুমি কি জানো? হাসানের কথা শুনে হাসানের মা মনিরা বেগম
হা হা করে হেসে দিয়ে বললেন, ও তাহলে এই ব্যাপার। আমি ভাবলাম আমার ছেলেটা হয়তো আমার খবর নিতে এসেছে, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম আমি যে আমার রাজপুত্রের জন্য একটা রাজকন্যা এনেছি, আমার ছেলে তাকে খুঁজছে। মুন্ডিয়া বেগমের কথা শুনে হাসান অনেক লজ্জা পেল। লজ্জায় আর কিছু বলতেই পারছে না। হাসানের রাগের সাথে ছেলে মানুষ হিসেবে লজ্জাটাও একটু বেশি। হাসানকে লজ্জা পেতে দেখে হাসানের মা বললেন, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, নিজের রুমে যা, সোনালীকে ওখানেই পাবি, এতক্ষণ আমার কাছে ছিল, এখন কি যেন কাজ আছে বলল তাই রুমে গেছে, যা। হাসান আর দেরি না করে এক প্রকার দৌড়ে চলে গেল রুমে ঢুকেই তো হাসানের চোখ বড় বড় হয়ে গেল। সোনালী অনেক সুন্দর করে এই অল্প সময়ের মাঝে রুমটাকে সাজিয়ে ফেলেছে। খুব সুন্দর লাগছে রুমটা। খাটের মাথার কাছে টেবিলে খুব সুন্দর কয়েক রকমের ফুল দিয়ে ফুলদানিতে সাজিয়েছে। সোনালীকে যেমন দেখতে, ওর হাতের কাজও ঠিক তেমনই সুন্দর। হাসান দেখে সোনালী ফ্রিজের কাছে যেন কি করছে, কিন্তু দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। তাই হাসান সোনালীর কাছে গিয়ে দেখে ফ্রিজের মধ্যে অনেকগুলো আইসক্রিম রেখে সেগুলো গুনে গুনে রাখছে সোনালী। হাসান সোনালীকে সরিয়ে চট করে ফ্রিজে তালা দিয়ে দেয়। তারপর বলে, সোনালী, তুই ভুলেও একটা আইসক্রিমও খেতে পারবি না, ডাক্তারের নিষেধ আছে। তাই ফ্রিজে তালা দিয়ে চাবিটা আমার কাছে রাখলাম, নইলে তোকে দিয়ে বিশ্বাস নেই যে আইসক্রিম পাগলি তুই সবগুলি সাবার করে ফেলবি, পেটুক একটা। সোনালী ফ্রিজে তালা দিতে দেখে রেগে যেন আগুন হয়ে গেল। সোনালীর গলা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, তবে পুরোপুরি সারেনি, কিন্তু কথা বোঝা যায়। সোনালী রেগে গিয়ে হাসানকে বলতে লাগলো, ওই বটগাছের টেকো ভূত, ব্যাঙের দাদা, খ্যাকশিয়াল, বান্দর, জ্যান্দর, কুত্তা, বিলাই, কুমির, ভালো চাস তো আমার চাবি দে বলছি। তুই আমার ফ্রিজে তালা কেন দিলি হারামি? আমার চাবি দে জলদি। আমার একটা আইসক্রিম যদি তুই খাবি, তাই তোর একদিন কি আমার যতদিন লাগে লাগবে। সোনালীকে খেপিয়ে হাসানের অনেক মজা লাগছে, আর সোনালীর গালিগুলো যেন হাসানের কাছে মিষ্টি লাগছে। তাই হাসান সোনালীকে আরও রাগাতে খুব দ্রুত ফ্রিজ খুলে একটা আইসক্রিম বের করে খেতে লাগলো, আর ফ্রিজটা আবার তালা দিয়ে দিল। হাসান আইসক্রিম খাচ্ছে আর সোনালীকে রাগাতে আইসক্রিমের সুনাম করছে। এদিকে সোনালী তো রাগে একদম লাল হয়ে গেছে। সোনালীর ইচ্ছা করছে হাসানকে জ্যান্ত চিবিয়ে খেতে, কিন্তু সেটা করতে না পেরে রাগে গজগজ করতে করতে সোনালী বলল, তুই আমার আইসক্রিম খেলি তো এর মজা হারে হারে টের পাবি, নাক বোচা হনুমান, লেজ কাটা টিকটিকি, আমি তোকে দেখে নিব। বলেই হাসানকে সজোরে একটা চিমটি দিয়ে সোনালী দৌড়ে পালালো। হাসান সোনালীর চিমটি দেওয়ার জায়গায় হাত বুলিয়ে হাসতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, পাগলি বউ আমার। তারপর সেই চিমটির জায়গায় একটা চুমু খেলো। তারপর দুপুরবেলা সোনালীদের বাসা থেকে সবাই এলো। সারাদিন অনেক ব্যস্ততার মাঝে কেটে গেল সবার। সন্ধ্যায় হাসান আর সোনালীকে নিয়ে সবাই চলে এলো সোনালীদের বাসায়। সোনালী এখন প্রায় সুস্থই হয়ে গেছে। সোনালীদের বাসায় আসার পর সবাই যেন হাসানকে নিয়ে ব্যস্ত, এমনটা মনে হচ্ছে সোনালীর। সোনালী মনে মনে হিংসায় জ্বলে যাচ্ছে, রাগে গজগজ করছে। সোনালীর মনে হচ্ছে ওর জায়গাটা হাসান নিয়ে নিয়েছে। সোনালী কিছু বলছে না, শুধু কি যেন ভেবে মুচকি মুচকি হাসছে। সোনালীকে হাসতে দেখে সোনালীর মা মিসেস হামিদা বেগম সোনালীকে জিজ্ঞেস করলেন, এই সোনালী, তুই এভাবে হাসছিস কেন পাগলের মতো? আমার কিন্তু কেমন খটকা লাগছে। আমি তো তোর মা, আর আমি জানি তুই কখন এমন করিস। সত্যি করে বলতো, তুই কি দুষ্টু বুদ্ধি আটছিস মনে মনে? মায়ের কথার উত্তরে সোনালী কিছু না বলে শুধু বলল, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি ঘুমোতে গেলাম, গুড নাইট। তারপর আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই সোনালী রুমে চলে গেল। রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে পুরো বিছানায় টেডি বিয়ার নিয়ে ঘুমিয়ে পড়ল। একটু পর হাসান ঘুমোতে এসে দেখে ওর শোয়ার কোনো জায়গা নেই বিছানায়। সোনালী পুরোটা একাই দখল করে নিয়েছে। হাসান দেখে কি সুন্দর করে ঘুমিয়ে আছে সোনালী, কি মায়াবী লাগছে ওকে দেখতে। হাসানের আর ইচ্ছা হয় না সোনালীকে ডাকার, তাই হাসান সোফায় গিয়ে শুয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। সকালে খুব ভোরে ঘুম ভেঙে দেখে সোনালী নামাজ পড়ে আস্তে আস্তে কোরআন পড়ছে। কি মধুর সেই সুর। হাসান চুপ করে কিছুক্ষণ কোরআন পড়া শুনে। তারপর অজু করার জন্য বাথরুমে যাওয়ার জন্য যখনই পা বাড়ায়, অমনি সোনালী কোরআন বন্ধ করে হাসানকে বলে, হাসান ভাইয়া, এই বাথরুমটা না একটু সমস্যা হয়েছে, বাথরুমে পানি আসছে না ঠিক মতো, তুমি বরং বাইরের রুমের বাথরুমে যাও প্লিজ। হাসান খেয়াল করে দেখে সত্যি বাথরুমে পানি আসছে না ঠিক মতো, তাই হাসান বাইরের বাথরুমে যায়। রুম থেকে বেরিয়ে হাসান দেখল সোনালীর আব্বু বসে বসে খবরের কাগজ পড়ছেন। তাই হাসান তাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? গুড মর্নিং। হাসানের ডাক শুনে সোনালীর আব্বু হাসানের দিকে তাকাতে তাকাতে সালামের উত্তর নেয়। তারপর হাসানের দিকে ভালো করে দেখেই সোনালীর আব্বু হাসতে হাসতে শেষ। হাসতে হাসতে সোনালীর আব্বু বলে, এই সোনালীর আম্মু কই তুমি? এদিকে আসো শিগগিরই, দেখো কাণ্ড। সোনালীর আব্বুর ডাক শুনে সোনালীর আম্মু এসে হাসানকে দেখে সেও হাসতে হাসতে শেষ। হাসান তাদের হাসার কোনো কারণই খুঁজে পাচ্ছে না, তাই হা করে তাকিয়ে শ্বশুর শাশুড়ির হাসি দেখছে। সোনালীর আম্মু হাসতে হাসতে বলছে, এটা নিশ্চয়ই আমার ফাজিল মেয়েটার কাণ্ড। আমার কাল রাতে সন্দেহ হয়েছিল পাজিটা কিছু একটা করবে, তাই হলো।
হাসান বাবা তুমি রাগ করো না প্লিজ, আসলে আমরা হাসিটা ধরে রাখতে পারিনি। যাও বাবা যাও, তুমি বাথরুমে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে আসো, নইলে আর কারো চোখে পড়লে অনেক খেপাবে তোমায়। হাসান শাশুড়ির কথা কিছুই বুঝতে পারল না, তাই সোজা গিয়ে বাথরুমে ঢুকে পড়ল। তারপর বাথরুমের আয়নার সামনে যেতেই বড় রকমের একটা ধাক্কা খেলো নিজেকে আয়নায় দেখে। হাসানের মুখটা পুরোপুরি একজন জোকারের মতো লাগছে। লিপস্টিক, কালি, স্নো, মেকআপ আরও অনেক কিছু দিয়ে মুখটা একদম জোকার হয়ে আছে। হাসানের আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। প্রচণ্ড রাগ নিয়ে হাসান ভালো করে মুখ পরিষ্কার করে সোনালীকে শাস্তি দিতে রুমে গেল। রুমে গিয়ে দেখে সোনালী নামাজ পড়া শেষ করে আবার শুয়ে ঘুমিয়েছে। সোনালীকে ঘুমোতে দেখে হাসানের মাথায় একটা আইডিয়া আসলো যে সোনালীকে ও জোকার সাজিয়ে দেবে। হাসান তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের ওপর থেকে সব নিয়ে সোনালীর কাছে গেল ওকে জোকার সাজাতে। কিন্তু যখনই হাসান সোনালীর মুখে কিছু লাগাতে যাবে তখনই সোনালী ঘুমের মধ্যে মিষ্টি করে হেসে দিল। সোনালীর ওই টোল পড়া হাসি মাখা মুখ দেখে হাসান যেন কোথায় হারিয়ে গেল। সোনালীকে সাজাবে তো দূর, হাসান সোনালীর থেকে চোখ সরাতেই পারছে না। তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসানের মন চাইল না সোনালীকে জোকার সাজাতে, তাই হাসান সোনালীর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে সরে গেল। তারপর সাজগোজের জিনিসগুলো যেটা যেখানে ছিল সেখানে রেখে ছাদে চলে গেল। ছাদে আসার আধ ঘন্টা পর সোনালী আসলো হাসানকে ডাকতে। হাসান ভাইয়া, ওই হাসান ভাইয়া, নিচে চলো, তোমায় আম্মু ডাকছে, হি হি হি। হাসান সোনালীর দিকে তাকিয়ে দেখে সোনালী একা একাই হাসছে, তাই হাসান সোনালীকে বলল, ওই পেতনি এভাবে হাসছিস কেন তুই? না মানে সকালে তোমার মুখটা দারুণ লাগছিল না, আমি তোমার ছবি তুলে রেখেছি, বাসায় গিয়ে আন্টি, শাশুড়ি আম্মু আর আঙ্কেল শ্বশুরাব্বুকে দেখাবো। কথাগুলো বলেই সোনালী দৌড় দিল। হাসান ওকে ধরতে ওর পিছু পিছু দৌড় দিল। তারপর দুজন একসাথে আগে পরে নিচে গিয়ে ডাইনিং রুমে আসলো। হাসান মনে মনে অসম্ভব রেগে আছে, ওই বজ্জাত পেতনি বলে কিনা ওর জোকার সাইজের ছবি বাসায় নিয়ে আব্বু আম্মুকে দেখাবে। শ্বশুরবাড়িতে মান সম্মান শেষ করে হয়নি, আবার বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সামনে শেষ করবে। একা একবার পেয়ে নেই, তারপর দেখাবো মজা, মনে মনে বলল হাসান। তারপর সোনালীর আম্মু মিসেস হামিদা বেগম হাসান আর সোনালীকে খেতে দিল। সোনালী খাচ্ছে আর চোখে হাসান কি খায় তা দেখছে। তারপর হাসানের আগে সোনালী খাওয়া শেষ করে উঠে পড়ে। তারপর হামিদা বেগমকে বলে, আম্মু আমি উপরে গেলাম, একটু কাজ আছে। সোনালীর কথার উত্তরে সোনালীর মা বললেন, সোনালী ও বাড়ি থেকে তোর শাশুড়ি ফোন করেছিলেন, ওরা বিকেলে তোদের নিতে আসবেন, কাল থেকে তো তোদের কলেজ শুরু। তাই সোনালী ওর আম্মুর কথা শুনে খুশিতে নেচে উঠল। ইয়াহু, কাল থেকে কলেজে যাব, কি মজা কি মজা। আম্মু তুমি এখনই আমার আন্টি শাশুড়ি আম্মুকে ফোন করে বলো এক্ষুনি চলে আসতে, আমি এখনই যাব ওই বাসায়। সোনালীর কথার উত্তরে সোনালীর আম্মু বললেন, ওই সোনালী, আন্টি শাশুড়ি আম্মু এটা আবার কেমন ডাক? সে আগে তোর আন্টি ছিল, এখন তো মনিরা তোর শাশুড়ি, আর শাশুড়িকে আম্মু বলে ডাকতে হয়, শুধু আম্মু, আর শ্বশুরকে আব্বু বলতে হয়। এখন থেকে ওনাদের শুধু আম্মু আব্বু ডাকবি, মনে থাকবে? আচ্ছা তাই ডাকবো। এখন তুমি ফোন করো তাড়াতাড়ি, আম্মুকে তাড়াতাড়ি এসে আমায় নিয়ে যেতে বলো। হায় আল্লাহ, এ কেমন মেয়ে পেটে রাখছিলাম আমি, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মনে হচ্ছে আমরা ওর কিছুই না। ওই সোনালী তুই উপরে যা, বিকেলে তোর শাশুড়ি আসলে তখন যাস শ্বশুর বাড়ি, আমি আটকাবো না, এখন উপরে যা। হাসান এতক্ষণ চুপ করে থেকে সব কথা শুনছিল আর খাচ্ছিল, কিছু বলছিল না। তবে সোনালীর কথাগুলো শুনে বড্ড হাসি পাচ্ছিল হাসানের। সোনালী তার মায়ের কথার উত্তরে আর কিছু না বলে উপরে চলে গেল। আর সোনালীর আম্মু হাসানকে বলতে লাগলো, বাবা হাসান, দেখেছ তো আমার মেয়েটা এখনো একটা বাচ্চার মতো বুদ্ধি, ও হাতে পায়ে বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর বুদ্ধি এখনো ছোট বাচ্চার মতো। তবে মেয়েটা আমার বড্ড সরল ও ভালো, ওকে তুমি দেখে রেখো বাবা, কখনো কোনো ভুল করলে শুধরে দিও, কিন্তু কখনো ওকে ছেড়ো না। তোমার সাথে ওর বিয়ে হয়েছে, ও তোমার স্ত্রী, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো বাবা। আমার একটাই কলিজার টুকরা মেয়ে সোনালী, ওকে কখনো কষ্ট দিও না, এইটুকুই চাই তোমার কাছে। আম্মু আপনি চিন্তা করবেন না, সোনালীকে আমি কখনোই কষ্ট দিব না, ওকে আমি অনেক সুখে রাখবো, কখনো কোনো কষ্ট ওর কাছে ঘেঁষতেও দিব না। আমি ওকে অনেক ভালোবাসবো আম্মু, আপনারা চিন্তা করবেন না, ওর সব দায়িত্ব আমার। তুমি আমায় চিন্তামুক্ত করলে বাবা, আল্লাহর কাছে দোয়া করি তোমরা অনেক সুখী হও, পৃথিবীর সব সুখ যেন আল্লাহ তোমাদের দেন। তারপর হাসান খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে যায়। রুমে ঢুকে দেখে সোনালী যেন জানলার কাছে দাঁড়িয়ে কি দেখছে আর হাসছে। হাসান চুপি চুপি ধীর পায়ে এগিয়ে যায় দেখার জন্য যে সোনালী কি দেখে হাসছে। হাসান সোনালীর পিছনে দাঁড়িয়ে তাকিয়ে দেখে সোনালী ওর ফোনে হাসানের জোকার সাজের ঘুমন্ত ছবি দেখছে আর একা একাই হাসছে। হাসান ছো মেরে সোনালীর হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তারপর সোনালীর এক হাত ধরে বলে, ওই শাকচন্নি, পেতনি, বটগাছের ভূতনি কুটনি, এগুলা কি তুলছিস তুই? এখানে আমার মান ইজ্জতের ফালুদা বানিয়ে হয়নি, আবার ছবি তুলে রাখছিস আম্মু আব্বুকে দেখাবি বলে?
হাসানের কথা শুনে সোনালি ঢোক গিলে আমতা আমতা করে বলে, না মানে আসলে তোমাকে না ভাইয়া জোকার সাজে অনেক সুন্দর লাগছিল, খুব মানিয়েছিল সাজটা তোমার সাথে, তাই ছবি তুলে রেখেছি আর কি। কি বললি তুই? তবে রে দাঁড়া, আজ তোর একদিন কি? হাসানের পুরো কথা শেষ হওয়ার আগেই সোনালি হাত ছাড়িয়ে দৌড় দিতে দিতে বলল, তোর যে কয়দিন লাগে তাই না? সোনালির পালিয়ে যাওয়া দেখে হাসান হা হা করে হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, হে পাগলিটা কি কখনো একটু সিরিয়াস হবে না? একে আমি পাগলি থেকে মানুষ করব কি করে? একটুও বুদ্ধি নেই, শুধু আছে দুষ্টুমির বুদ্ধি, পাগলি একটা। কিন্তু আমার জানো বটে, অসম্ভব ভালোবাসি তোকে পাগলি বউ আমার। তোর মনেও আমার জন্য ভালোবাসা তৈরি করে আমি ছাড়বই। এটা সোনালি পাগলির পাগলের প্রমিস। আই লাভ ইউ সোনালি জান আমার। তারপর সারাদিন হাসান আর সোনালির খুনসুটিতে কেটে গেল বিকেল। বিকেলে হাসানের আম্মু মনিরা বেগম আসলেন সোনালি আর হাসানকে নিয়ে যেতে। সোনালিকে সোনালির আম্মু একটা প্যাকেট দিয়ে বলল, এর মধ্যকার ড্রেসটা পরে রেডি হয়ে আসতে। সোনালি রুমে গিয়ে দেখে হাসান শুয়ে শুয়ে ফোন ঘাটছে। সোনালি হাসানকে বলল, হাসান ভাইয়া তোমার আম্মু এসেছে, তোমায় ডাকছে, জলদি যাও, আমি রেডি হয়ে আসছি। সোনালির কথা শুনে হাসান বলল, রেডি হয়ে নাও, একসাথে যাই। আমি কি তোর সামনে রেডি হব নাকি? গন্ডার কুমির, লেজকাটা টিকটিকি, ভূত, বের হ আমার ঘর থেকে। আমার সামনে রেডি হতে সমস্যা কি? আমি তো তোমার স্বামী হই, তাই না? তুই চাস তো আমি না হয় রেডি করে দিই তোকে? তুই রেডি করে দিবি মানে? আমি এখন কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো, দাঁড়া। ও আম্মু গো তোমরা। হাসান মুখ চেপে ধরে সোনালি, তারপর বলে, ইস যাচ্ছি, এত চেঁচামেচির কি আছে? একটু মজাও করতে দিবি না নাকি বউয়ের সাথে? সর, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। তারপর হাসান সোনালিকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে নিচে চলে যায়। সোনালি ওর মায়ের দেওয়া প্যাকেটটা খুলে দেখে খুব সুন্দর একটি নীল রঙের গাউন, তার মধ্যে সাদা পাথরের কাজ করা, সাথে নীল পাথর বসানো স্বর্ণের জুয়েলারি ম্যাচিং করা। সোনালি এগুলো পেয়ে আনন্দে নেচে ওঠে আর তাড়াতাড়ি ওগুলো পরে নেয়। গলায় নেকলেস, কানে দুল, হাতে ব্রেসলেট, সব মিলিয়ে দারুণ লাগছে। তারপর সোনালি রেডি হয়ে নিচে নেমে আসে। নিচে সবাই বসে আলাপ করছিল। হাসান নুডলস খাচ্ছে আর কথা বলছে। এমন সময় সোনালি সিঁড়ি দিয়ে নামছে। সবাই সোনালিকে দেখে একদম হা করে তাকিয়ে আছে। আর হাসান সোনালির দিকে তাকিয়ে দেখে হাতের নুডলসের পিস ফেলে দেয়, সেদিকে ওর খেয়ালই নেই। সোনালিকে এই নীল ড্রেসটাতে একদম নীল পরীর মতো লাগছে, ওর দিক থেকে চোখ ফেরানো দায়। হাসানের অবস্থা দেখে সবাই হাসাহাসি শুরু করেছে, সেদিকে হাসানের কোনো খেয়ালই নেই। হাসান সোনালিকে দেখতেই ব্যস্ত। তারপর সোনালি সবার সামনে এসে সবার সাথে কথা বলতে বলতে হাসানের দিকে তাকিয়ে দেখে হাসান হা করে ওর দিকে তাকিয়ে আছে, আর এটা দেখে সবাই হাসাহাসি করছে। সোনালির মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে হাসানের এমন অবস্থা দেখে। সোনালি একটা কাঁচা মরিচ চট করে নিয়ে হাসানের মুখে পুরে দেয়, আর হাসান খেয়াল না করে মরিচটা চিবোতে থাকে। একটু পর যখন মুখের মধ্যে আগুন লাগার মতো ঝাল ধরে, তখন হাসানের হুঁশ হয়, আর হাসান চিৎকার করতে করতে বেসিনের কাছে দৌড়ে যায়। এদিকে সবাই ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। সন্ধ্যার আগে সকলের কাছ থেকে বিদায় নিয়ে হাসান সোনালিকে নিয়ে হাসানদের বাসায় ফিরে আসেন মনিরা বেগম। বাসায় এসে সোনালি দৌড়ে ওর নিজের রুমে চলে যায়। তারপর বোরকা খুলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে দেখে আর ভাবে হাসান কেন তখন ওভাবে তাকিয়েছিল ওর দিকে। তারপর সোনালি নিজেকে আয়নায় দেখে নিজেই লজ্জা পেয়ে যায় অনেক। নীল রঙের ড্রেসটাতে সত্যি ওকে অপূর্ব লাগছে। সোনালি খুশির ঠেলায় ও টেডি বিয়ারটা নিয়ে নাচতে শুরু করে, একবার মেঝেতে একবার বিছানায়, এভাবে নাচতে থাকে সোনালি। এদিকে হাসান ফ্রেশ হওয়ার জন্য রুমে এসে দরজায় দাঁড়িয়ে দেখে সোনালি একা একাই নাচানাচি করছে পাগলের মতো। এই প্রথম হাসান সোনালিকে নাচতে দেখল। হাসান দরজায় দাঁড়িয়ে চুপটি করে সোনালির নাচ দেখছে আর মুচকি মুচকি হাসছে। এদিকে সোনালি নাচতে নাচতে খাটের ওপর থেকে নিচে পড়ে যেতে নেয়, আর অমনি হাসান এসে ওকে ধরে ফেলে। আপনারা কি ভাবছেন এখন সিনেমার মতো ওরা হা করে একে অপরের দিকে তাকিয়ে থাকবে? আরে দূর, সোনালির এত সময় আছে নাকি, দেখেন কি করে। হাসান সোনালিকে ধরার সাথে সাথে সোনালির চোখ ভয়ে বন্ধ করে ফেলে। তারপর যখন দেখে কেউ পড়ে যাওয়ার আগেই ধরে ফেলেছে, তখন এক চোখ খুলে দেখে ও হাসানের কোলে পড়ে আছে। অমনি জোরে একটা চিৎকার দেয়, আর হাসান ওর চিৎকার শুনে কানে তালা লাগার অবস্থা, তাই সোনালিকে ছেড়ে দেয়। আর অমনি সোনালি থপাত করে নিচে পড়ে যায়। সোনালি নিচে পড়ে হাসানকে ইচ্ছা মতো বকা দিতে শুরু করে। ওই রাক্ষস, হাতি, জলহস্তি, বাট্টা, ইঁদুর, তুই আমারে ফেলে দিলে কেন? ক শিগগিরি, নইলে আজকে তোর একদিন কি আমার একদিন। হাসান সোনালির কথা শুনে রেগে গিয়ে বলে, ওই পেতনি, শাকচুনি, বান্দরনি, আমি না ধরলে তোকে এখন তো তুই পটল তুলতি, আর তোকে আমি বাঁচালাম আর তুই চিৎকার করে আমার কানে 12টা বাজিয়ে দিলি। কুত্তি, মাইকও ফেল করবে তোর কাছে। ইস, আমার কানটা শেষ। ওই 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 কি বললি তুই আমায় এসব? ও আমার শাশুড়ি আম্মু গো, তুমি কই গো? দেখে যাও তোমার এই বজ্জাত পোলা আমার মতো একটা অবলা পিচ্ছি মায়ের নামে কি সব কইতেছে গো। ও আমার শাশুড়ি মাদার থুকু, শাশুড়ি আম্মু গো।
সোনালীর এসব কথা শুনে হাসান আর হাসি ধরে রাখতে পারল না। হাসতে হাসতে সোফায় বসে পড়ল। এদিকে সোনালীর চিৎকার শুনে হাসানের মা মনিরা বেগম ছুটে এলেন। তারপর জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন সোনালী বলতে শুরু করলো, কি হয় নাই তাই বলো গো শাশুড়ি মাদার, থুরি শাশুড়ি আম্মু, তোমার ওই বজ্জাত খাটাস পচা আন্ডা পোলা আমারে ওপর থেকে ফেলে দিয়েছে গো। আমার মাজার হাড্ডি বুঝি আর একটাও আস্ত নাই। এখন আমার ভবিষ্যৎ জামাই আর ছেলেপুলের কি হবে গো? আমার নাতি নাতি নিয়ে আমি কেমনে খেলবো গো? ওই শাশুড়ি আম্মু, তুমি তাড়াতাড়ি ওই রাক্ষসটার বিচার করো, নইলে আমি কি করবো আমি নিজেও জানি না। সোনালীর কথা শুনে হাসান আর মনিরা বেগম হা করে তাকিয়ে আছে। সোনালী কি বলল এসব? সোনালী মনিরা বেগমের হা করে তাকিয়ে থাকা দেখে আবার বলতে শুরু করলো, ওই আম্মু, তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? জানি আজকে আমায় একটু বেশি সুন্দর লাগছে, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমার বুঝি লজ্জা করে না? এবার আর মনিরা বেগম হাসি আটকে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। সাথে হাসানও হাসতে লাগলো। এই যে আমার পাগলি মেয়েটা, তুই কি জানিস এই কদিন তুই ছিলি না বলে আমার বাড়িটা কেমন মরুভূমি হয়ে গিয়েছিল? আজ তুই আসতে না আসতে বাড়িটা আবার যেন ভরে উঠেছে। আর কি যেন বলেছিলি, তোর ভবিষ্যৎ জামাই আর ছেলেপুলের কি হবে, তাই না? আর জামাইয়ের ব্যবস্থা তো আমরা করিয়ে দিয়েছি, আমার এই খাটাস ছেলেটা। এখন বাকি রইল ছেলেপুলের, সেটার ব্যবস্থা বরং তোরাই কর। আমারও তো অনেক বয়স হলো, একটু নাতি নাতনি নিয়ে খেলাধুলা করতে চাই। সোনালী ও শাশুড়ি মনিরা বেগমের কথা শুনে বলল, তাই তো তোমরা এই খাটাস ছেলেটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছ আমার জীবনটা তেজপাতা করার জন্য। আমার তো মনেই ছিল না আমি বিয়ে করেছি, কিন্তু এখন ছেলেপুলে কই পামো? এটাও তো তোমারই ব্যবস্থা করতে হবে শাশুড়ি আম্মু। সোনালীর এমন উত্তর শুনে হাসান আর মনিরা বেগম একদম হা হয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। শেষে মনিরা বেগম বলল, আমার অনেক কাজ আছে, আমি নিচে যাচ্ছি, তুই বরং হাসানকে প্রশ্ন কর। কথাগুলো বলেই মনিরা বেগম তাড়াতাড়ি নিচে চলে গেল, সোনালীকে কিছু বলার সুযোগ না দিয়েই। মনিরা বেগম চলে যাওয়ার দেখে সোনালী বারবার ডাকতে লাগলো, কিন্তু মনিরা বেগম ফিরেও তাকালো না, তাড়াতাড়ি নিচে নেমে গেল। তখন সোনালী মন খারাপ করে পেছনে ফিরে তাকিয়ে দেখে হাসান মুচকি মুচকি হাসছে মুখ চেপে। হাসানের হাসি দেখেই তো সোনালীর প্রচণ্ড রাগ হতে লাগলো, তাই রেগে গিয়ে বলতে লাগলো, ওই আফ্রিকার হাতি, কুমড়ো পটাশের মতো এমন করে হাসছিস কেন বসে বসে প্যাঁচার মতো? আমার শাশুড়ি আম্মুটা এভাবে চলে গেল কেন? মনে হলো উনি পালিয়ে গেল আমার থেকে। সোনালীর কথা শুনে হাসান হাসি থামিয়ে বলতে লাগলো, তো পালিয়ে যাবে না তো কি করবে? বসে বসে তোর পাগলের মতো প্রশ্নের উত্তর দিবে গাধি একটা। আরে এত বড় হয়েছিস এখনো বুঝিস না কাকে কি প্রশ্ন করা যাবে কি যাবে না? তুই আম্মুকে কি বলছিলি ওসব? পাগলি একটা। হাসানের কথা শুনে সোনালী বলল, আমি আবার কি বললাম আম্মুকে যে আম্মুর এভাবে পালিয়ে যেতে হলো? এখনো প্রশ্ন করছিস কি করলি? হায় আল্লাহ, আমার তুলে নাও, এ কোন পাগলিরে বিয়ে করলাম আমি, কিছুই বুঝে না। ওই তো ফালতু পেঁচাল না পাইরা আমারে বুঝাইয়া কইলি তো পারিস। কি কইছি আমি যে আম্মু পালালো? সোনালীর কথা শুনে হাসান সোনালীর দিকে এগোতে লাগলো আর সোনালী পিছাতে লাগলো। সোনালীর পিছানো দেখে হাসান হা হা করে হাসতে হাসতে বিছানায় পড়ে গেল। তারপর বলল, বাবা, সোনালী একটা চাঁদনি আবার ভয়ও পায়, আগে তো জানতাম না। এবার সোনালী রেগে গিয়ে বলল, এমন হাতের মতো শরীর নিয়ে রাক্ষসের মতো এগিয়ে আসলে কে ভয় পাবে না? কি বললি তুই? শাকচুন্নি, আমি রাক্ষস? তবে রে দাঁড়া, বলছি দাঁড়া। এই বলে সোনালীকে ধরতে যাবে হাসান, আর সোনালী দৌড়ে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর হাসানও ফ্রেশ হয়ে নিচে এলো। তারপর সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে ঘুমাতে চলে গেল। হাসান খাওয়া দাওয়া শেষ করে রুমে ঘুমাতে এসে দেখে সোনালী একা একা বসে কি যেন বকবক করছে। হাসানকে আসতে দেখে সোনালী লাফ দিয়ে হাসানের সামনে গিয়ে হাসানের হাত ধরে টেনে নিয়ে গিয়ে হাসানকে খাটের ওপর বসায়। তারপর নিজেও হাসানের কাছে বসে হাসানকে বলতে লাগে, ওই হাসান ভাইয়া, আমার যেমন ফিলিংস হচ্ছে তোমারও কি তেমন ফিলিংস হচ্ছে? সোনালীর কথা শুনে হাসান বড় বড় চোখ করে তাকিয়ে আমতা আমতা করে বলে, ফিলিংস হচ্ছে মানে কিসের ফিলিংস? আরে ধুর, তুই না সত্যি একটা ইডিয়ট রে হাসান ভাইয়া, কিছুই বুঝিস না। আরে আমার যে এখন কেমন ফিলিংস হচ্ছে তোকে কি করে বোঝাই? আমার তো আজ সারা রাত ঘুমাতে ইচ্ছা করছে না। এবার সোনালীর কথা শুনে হাসানের গলা শুকিয়ে গেল। কি বলছে এসব পাগলিটা? সারা রাত না ঘুমালে কি করবে ও? আর কিসের ফিলিংসের কথা বলছে? তারপর হাসান বলল, এই তুই সারা রাত ঘুমাবি না মানে কি? তবে সারা রাত কি করবি? আর আমায় খাটে বসতে দিলি যে, তোর ভাল্লুকটা কোথায় থাকবে তাহলে? আরে ধুর, তোর সাথে কথা বলাই বৃথা, আমার সব ফিলিংস নষ্ট করে দিচ্ছিস। তুই সত্যি একটা খাটাস। আমি বরং শাশুড়ি আম্মুকে নিয়ে এসে আমার ফিলিংসের কথাটা বলি, ঠিক আছে? আম্মু বুঝবে ঠিক। আরে ওই শাকচুন্নি পেতনি, তোর মাথাটা কি এবার সত্যি গেছে? তুই আম্মুকে এইসব বলবি? হ্যাঁ বলবই তো, তুই তো আমার মধ্যের ফিলিংসটা বুঝবি না, তাই আম্মুকেই বলবো। আরে এসব কথা আম্মুকে বলতে নেই রে গাধি, তুই দেখি আমার মান সম্মান সব জলে ডোবাবি। আরে আমরা কালকে প্রথম কলেজে যাব, সেই আনন্দের ফিলিংসে আজ ঘুম আসছে না, তাই সারা রাত জেগে গল্প করতে যাচ্ছি কলেজের ব্যাপারে। এখানে তোর মান সম্মান যাবে কেন রে, বুঝলাম না।
হাসান সোনালির কথা শুনে একদম হা হয়ে গেল। তারপর জিজ্ঞেস করলো, তুই এতক্ষণ কালকে কলেজে যাওয়ার ফিলিংসের কথা বলছিলি? হ্যাঁ, আমি তো তোকে সেই কখন থেকে এটাই বলছি। কেন, তুই কি ভেবেছিলি? সোনালির কথা শুনে হাসান সোনালিকে বলল, মানে তুই থাক, আমি এখন আসছি, একটু বাথরুমে যাব। বলেই হাসান এক প্রকার দৌড়ে বাথরুমে ঢুকে গেল। তারপর একা একাই হাসতে লাগলো হাসান। সোনালি কি বলল আর ও কি না কি ভেবে বসে আছে। হাসানের বড্ড হাসি পাচ্ছে নিজের উপর। ও সত্যি একটা গাধা খাটাস। সোনালি যদি একটুও বুঝতো তাহলে কি ভাবতো। তারপর এভাবে 30 মিনিটের মতো বাথরুমে একা একাই নিজেকে গালাগালি দিল হাসান। হাসলো অনেক। তারপর বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সোনালির দিকে তাকিয়ে দেখে সোনালি ঘুমিয়ে পড়েছে উল্টো দিকে হয়ে। তখন হাসান মুচকি হাসে আর ও মনে মনে বলে, পাগলিটা আমার, ওনাকে সারা রাত গল্প করবে আর এটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে গেছে। তাও কি উল্টো হয়ে ঘুমিয়ে আছে পাগলিটা। তারপর হাসান সোনালিকে কোলে নিয়ে ঠিক করে শুয়ে দেয় আর সোনালির পাশে ওর টেডি বিয়ারটাকে রাখে। তারপর সোনালির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিজে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে ফজরের সময় হাসান আর সোনালি দুজনেই উঠে। হাসান মসজিদে যায় নামাজ পড়তে আর সোনালি বাসাতে নামাজ পড়ে নেয়। হাসান মসজিদ থেকে এসে দেখে সোনালি কোরআন পড়ছে। হাসান সোনালির পাশে এসে বসে কোরআন পড়া শুনতে, কিন্তু সোনালি অমনি কোরআন পড়া শেষ করে তুলে রেখে দেয়। তারপর দুজনে একসাথে সকালের নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হয়। সোনালি একটা কালো রঙের ঢিলেঢালা বোরকা পরে মুখ ঢেকে আর হাসান পরে কালো রঙের পাঞ্জাবি, সুন্দর কাজ করা। হাসানকে এই পাঞ্জাবিতে দারুণ মানিয়েছে। সোনালি হাসানকে বলে, আরে হাসান ভাইয়া, তোকে না এই পাঞ্জাবিতে দারুণ মানিয়েছে, হেব্বি দেখতে লাগছে। দেখিস তোর ছাত্রীরা যেন আবার তোর প্রেমে পড়ে না যায়। সোনালির কথার উত্তরে হাসান বলে, সত্যি বলছিস আমার ভালো লাগছে এটাতে? রে, সত্যিই বলছি, তোকে অনেক সুন্দর লাগছে। তাহলে কেউ যদি আমায় দেখে আজ প্রেমে পড়ে তাহলে আমিও প্রেম করব বল? হ্যাঁ অবশ্যই করবি, কেন করবি না বল? আর তাড়াতাড়ি বিয়েও করে ফেলবি। কতদিন হলেও কারো বিয়ে খায় না। ভাবতেই ভাল লাগছে, তাড়াতাড়ি প্রেম করে বিয়ে করে ফেল ভাইয়া। সোনালির কথা শুনে হাসান মনে মনে বলল, আরে আমিও হয়েছি একটা গাথাই বটে। কাকে যে কি বলি, ভেবেছিলাম অন্য কারোর সাথে প্রেম করার কথা বললেও খেপে যাবে। তা নয়, উনি তো বিয়ে খাওয়ার আনন্দে মশগুল। কপালে জুটেছেও একটা। উফ, এই মেয়েটা যে কবে একটু বুঝবে আমার ফিলিংসটা। তারপর হাসান সোনালিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় সোনালি হাসানকে বলল, আচ্ছা ওই হাসান ভাইয়া, কলেজে তুই আমার স্যার তাই না? আর তুই আমার ছাত্রী। আচ্ছা, তাহলে যদি কেউ জিজ্ঞেস করে তুই তোর ছাত্রীকে কেন নিজের গাড়িতে করে কলেজে নিয়ে আসিস, তাহলে কি বলবি বা আমি বা কি বলবো? কেন কি বলবি মানে? তুই সবাইকে বলবি যে তুই আমার বউ আর আমি তোর স্বামী হই। পাগল নাকি? আমি যদি সবাইকে বলি যে আমি তোর বউ তাহলে কেউ তো তোর প্রেমেই পড়বে না আর আমার বিয়েও খাওয়া হবে না। তার চাইতে আমি সবাইকে বলবো তুই আমার চাচাতো ভাই হোস। কেমন? বিশ্বাস কর সোনালি, আমি না জীবনে তোর মতো মেয়ে একটাও দেখিনি যে স্বামীর বিয়ে খাবে বলে কারো কাছে তার পরিচয় দেবে না। জীবনে দেখিসনি তো কি হয়েছে, এখন দেখে নে, আমি তো তোর বিয়ে খাবই। তারপর আমি একটা রাজপুত্রের মতো ছেলেকে বিয়ে করে সুখে সংসার করব। সোনালির কথাটা শেষ হওয়ার সাথে সাথে হাসান খুব জোরে ব্রেক কষে গাড়ি থামায় আর সোনালি ভয় পেয়ে গিয়ে বলে, ও মাগো, এটা কি হলো? এভাবে কেউ ব্রেক করে নাকি? এখন আমি যদি জোরে গুতা খেয়ে নাক বোঝা হয়ে যেতাম তাহলে আমার ভবিষ্যৎ জামাইয়ের কি হতো? তাকে তো সবাই বুচির জামাই কইতো। হাসান সোনালির কথার কোনো উত্তর না দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কলেজে এসে গেছি, এখন আপনি নামতে পারেন। আর শোনেন, এখানে আমি আপনাকে চিনি না আর আপনি আমাকে চেনেন না। আমি জাস্ট আপনার স্যার আর আপনি আমার ছাত্রী, সো ছাত্রীর মতোই থাকবেন। সোনালি হাসানের এমন রেগে যাওয়ার কারণ কিছুই বুঝল না, তবে হাসানের রাগ দেখে কিছু বলার সাহস আর হলো না। তাই চুপচাপ গাড়ি থেকে নেমে সোজা কলেজে ঢুকে পড়ল আর হাসানও গাড়ি পার্ক করে অফিস রুমে চলে গেল। সোনালি ওর ক্লাসরুমে ঢুকে দেখে অনেক নতুন চেহারার ছেলে মেয়ে দিয়ে ভর্তি। সোনালি চুপ করে দরজায় দাঁড়িয়ে সবাইকে দেখছে। এমন সময় 3 জন মেয়ে এসে সোনালিকে জিজ্ঞেস করে, এই মেয়ে, কে তুমি? নাম কি তোমার? তুমি কি এই কলেজে নতুন? আগে তো দেখিনি তোমায়। মেয়েগুলোর এতগুলো প্রশ্ন শুনে সোনালি বলে উঠল, ওরে বাবারে বাবা, তোমরা একসাথে এতগুলো প্রশ্ন ছুড়ে দিলে আমি উত্তর দিব কি করে? সোনালির এমন উত্তর শুনে মেয়ে 3টা হেসে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ধীরে ধীরে উত্তর দাও কেমন? নাম কি তোমার? আমার নাম সোনালি আক্তার চাঁদনী, সবাই আমায় সোনালি বলে ডাকে। আর তোমরা? 3 জনের মধ্যে থেকে একজন মেয়ে বলল, আমি আফরোজা ও মার্জিয়া আর ও হচ্ছে আফসিয়া। আমরা 3 জন খুব ভালো বন্ধু, তুমি চাইলে তুমিও হতে পারো আমাদের বন্ধু। হ্যাঁ অবশ্যই হব, আমারও কোনো বন্ধু নেই, আমিও তোমাদের বন্ধু হতে চাই। আমরা অনেক দুষ্টুমি করব, মজা করব, কেমন? তুমি মনে হচ্ছে খুবই দুষ্টু আর সরলও বটে, কিন্তু খুবই চঞ্চল। এখন চলো, ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে। চলো।
তারপর সবাই ক্লাসে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল। তারপর আমরা সবাই গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। তখন আমাদের মধ্য থেকে আফসিয়া বলে উঠল, এই তোরা জানিস আজ নাকি কলেজে নতুন স্যার আসবে, শুনেছি ওই স্যার নাকি খুব রাগী। হ্যাঁ রে, আমিও তো তাই শুনেছি, দেখি কে আসে। মার্জিয়া বলল, আরে রাগী না ছাই, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ ওই কুমড়ো পটাশটাকে নিয়ে, ওকে তো আমি হাতের তালুতে ঘুরাই। সোনালি বলল। আফরোজা বলল, ওই তুই কি বলছিস এসব, তোর মাথা ঠিক আছে তো? আচ্ছা এটা বল, তুই এমন করে কথাগুলো বললি যেন তুই আমাদের নতুন স্যারকে চিনিস, ব্যাপার কি বলতো? সোনালি আফরোজার কথার উত্তরে কিছু বলবে তার আগেই ক্লাসে প্রিন্সিপাল স্যার হাসানকে সাথে নিয়ে ঢুকে পড়ল আর সকলে উঠে দাঁড়িয়ে তাদের সালাম দিল। তারপর প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, ছাত্রছাত্রীরা ইনি হলেন তোমাদের নতুন ক্লাস টিচার মিস্টার হাসান চৌধুরী। আজ থেকে তোমাদের ইংলিশ ক্লাস উনি নেবেন। সবাই মন দিয়ে লেখাপড়া করবে, ওকে? তোমরা সবাই পরিচিত হয়ে নাও, আমি চলি। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর হাসান সকলের সাথে পরিচিত হতে লাগলো, কিন্তু সোনালির দিকে ফিরেও তাকালো না, যেন সোনালিকে ও চেনেই না। সোনালি আশেপাশে তাকিয়ে দেখে সব মেয়েগুলো হা করে তাকিয়ে আছে হাসানের দিকে, যেন কখনো এত সুন্দর ছেলে দেখেনি। তারপর সোনালি নিজের পাশে তাকিয়ে দেখে আফরোজা, মার্জিয়া আর আফসিয়ারাও একই অবস্থা, হা করে তাকিয়ে আছে হাসানের দিকে। সোনালি ওদের কিছু বলবে তার আগে আফরোজা বলে উঠল, দোস্তরা আমায় ধর রে, আমি তো পড়ে গেছি। সোনালি বলল, ওই তুমি কই পড়েছ? তুমি তো এখানেই বসে আছো, কি হয়েছে বলো তো? আফরোজা বলল, আরে আমি স্যারের প্রেমে পড়ে গেছি গো সোনালি। ইস কি সুন্দর, কি কিউট আমাদের স্যার গো, আমি স্যারের সাথে প্রেম করব গো। মার্জিয়া বলল, আমিও পড়েছি দোস্ত তোর মতোই নতুন স্যারের প্রেমে। আমিও পড়েছি রে, এখন কি হবে বলতো? আমার তো মনে হচ্ছে ক্লাসের সবাই পড়েছে আমাদের মতো নতুন স্যারের প্রেমে। আশেপাশে তাকিয়ে দেখ। আফসিয়া বলল কথাটা। সোনালি ওদের কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখে সত্যি সব মেয়েগুলো কেমন করে যেন তাকিয়ে আছে হাসানের দিকে। কেন জানে না সোনালির মনে মনে খুব রাগ হতে লাগলো, কিন্তু নিজেকে শান্ত করে বলল, আমি পড়িনি আর পড়বো না। আরে ওই হনুমানটার প্রেমে পড়তে যাব কোন দুঃখে? ওর প্রেমে পড়ার চেয়ে আমি আছাড় পড়বো তবুও ভালো। ওই সোনালি, তুই ওই হনুমান বলছিস কাকে? খবরদার আমার হাসানকে যদি কেউ কিছু বলবি তাহলে তার খবর আছে বলে দিলাম, আফরোজা বলল। মার্জিয়া আর আফসিয়া কিছু বলতে যাবে তার আগেই হাসান আফরোজাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে উঠে দাঁড়াও আর নিজের পরিচয় দাও। আজকে ক্লাস নিব না, সকলের সাথে পরিচিত হব, কাল থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হাসানের কথা শুনে আফরোজা আনন্দে লাফিয়ে উঠল। তারপর বলল, স্যার আমি আফরোজা সুলতানা নাজনীন, সবাই আমায় আফরোজ বলে ডাকে। ঠিক আছে, তুমি বসো। এই তুমি দাঁড়াও আর নিজের পরিচয় দাও, হাসান বলল মার্জিয়াকে উদ্দেশ্য করে। মার্জিয়া বলল, স্যার আমার নাম মার্জিয়া আফরিন, সবাই আমায় মার্জিয়া বলে ডাকে, আপনি আমায় আফরিন বলে ডাকিয়েন স্যার, আপনার মুখে আফরিন নাম শুনতে খুব ভালো লাগবে আমার। যতটুকু জিজ্ঞেস করেছি শুধু ততটুকু বলবা, বাড়তি কথা বলা আমি পছন্দ করি না। বসো তুমি, আর তুমি ওঠো, পরিচয় দাও, হাসান আফসিয়াকে বলল। বেচারি মার্জিয়া স্যারের ধমক খেয়ে চুপসে গেল আর মন খারাপ করে বসে রইল। তারপর আফসিয়া দাঁড়িয়ে বলল, স্যার আমি আফসিয়া সুলতানা, সবাই আমায় আফসিয়া বলেই ডাকে। তারপর হাসান সোনালীকে বলল, এই মেয়ে এবার তুমি দাঁড়িয়ে নিজের পরিচয় দাও। কিন্তু সোনালীর সেদিকে কোনো খেয়াল নেই, সোনালী খাতায় আঁকিবুকি করতে ব্যস্ত। হাসান আবারও বলল পরিচয় দিতে, কিন্তু সোনালীর কোনো খেয়ালই নেই সেদিকে। এবার হাসান কিছুটা রেগে গিয়ে লাঠি হাতে সোনালীর সামনে গিয়ে ব্রেঞ্চে একটা বাড়ি মেরে বলল, এই মেয়ে তোমার কানে কি কথা যায় না? কখন থেকে ডাকছে তোমায়, আর ক্লাসের মধ্যে বসে এসব কি করছো? এখানে কি কাগজ কলম নিয়ে খেলতে এসেছো নাকি? উঠে দাঁড়াও আর নিজের পরিচয় দাও। সোনালী ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। তারপর মনে মনে হাসানের 14 গোষ্ঠী উদ্ধার করে নিজের পরিচয় দিতে লাগলো। আমি সোনালী একটা চাঁদনি, সবাই আমায় সোনালী বলে ডাকে, বলেই ধপাং করে বসে পড়ল। সোনালীকে বসতে দেখে হাসান বলল, এই যে সোনালী ডাকে নোয়াখালী, তুমি বসলে কেন? আমি কি তোমায় বসতে বলেছি? দাঁড়াও আর কান ধরে দাঁড়িয়ে থাকো, এটাই তোমার শাস্তি। যতক্ষণ আমার ক্লাস চলবে ততক্ষণ তুমি কান ধরে দাঁড়িয়ে থাকবে মিস নোয়াখালী। আমার নাম সোনালী, নট নোয়াখালী। ওই হলো নোয়াখালী আর সোনালী একই শোনা যায়। এখন কান ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকো, নইলে কলেজের মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রাখবো। সোনালী আর কি করবে, ও খুব ভালো করে বুঝতে পারছে হাসান ইচ্ছা করে ওর সাথে এমন করছে, আর এখানে ও কিছু করতে পারবে না। তাই মনে মনে হাসানকে গালি দিতে থাকলো আর কান ধরে দাঁড়ালো। হাসান এদিকে মনে মনে খুব মজা পাচ্ছে সোনালীকে এই অবস্থায় ফেলে, ওকে ছেড়ে অন্য কোনো রাজকুমারকে বিয়ে করতে চাওয়ার শাস্তি। পুরোটা ক্লাস এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকলো সোনালী, আর মনে মনে বলতে লাগলো, বজ্জাত বন কচু, হনুমান, জলহস্তি, কুমড়োপটাশ, শালা লেজ কাটা টিকটিকি, ভূত প্রেত, কানাবাদুর, আমাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা। শালা তোর কখনোই বিয়ে হবে না, আমি তোরে বদদুয়া দিলাম, জীবনে বউ পাবি না খাটাস। ওমা গো মা, আমার পাটা কি ব্যথা করছে গো, আমি যদি আর হাঁটতে না পারি তাহলে আমার ভবিষ্যৎ জামাইয়ের কি হবে গো। ও গো তুমি কোথায় গো আমার ভবিষ্যৎ জামাই, দেখে যাও গো তোমার নাদান বউটাকে ওই গন্ডারটা কি কষ্ট দিচ্ছে গো।
হাসান ক্লাস শেষ করে সবার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় সোনালীকে বসতে বলল। তারপর চলে গেল। মনে মনে হাসান তো সেই খুশি সোনালীকে জব্দ করতে পেরে। হাসান চলে যেতেই সোনালী ধপাত করে বসে পড়ল। তারপর হাসানকে জোরে জোরে গালাগাল দিতে লাগলো। সোনালীর গালাগাল শুনে আফরোজা বলল, ওই সোনালী, তুই একদম আমার হাসানকে গালাগাল দিবি না বলে দিলাম। তুই দোষ করেছিলি বলে তোকে শাস্তি দিয়েছে, তাই বলে আমার হাসানকে গালাগাল দিবি? আমি কিন্তু সইব না। সোনালী আফরোজার কথা শুনে আরও রেগেমেগে শেষ মনে মনে, কিন্তু মুখে কিছুই বলল না। আজ প্রথম দিন বলে কারোর সাথে ঝগড়া করতে চায় না ও, তাই আফরোজার কথার উত্তরে বলল, আচ্ছা আমার ভুল হয়েছে, তোর হাসানের সম্পর্কে আমি আর কিচ্ছু কমো না। তুই তাড়াতাড়ি ওই বজ্জাত থুরি ওই স্যারের গলায় ঝুলে পড়, তাহলে অন্তত আমি বাঁচি। এই তুই কি বলছিস এসব? আমি হাসানের গলায় ঝুললে তুই বাঁচবি মানে? এমন করে বলছিস যেন তুই হাসানের প্রেমিকা বা বউ। আমার বইয়েই গেছে ওই বজ্জাত রাক্ষস খোক্কসের প্রেমিকা হতে। আমি তো আমার স্বপ্নে দেখা রাজকুমারের প্রেমিকা হব। এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে জানতে পারি? হাসান এসে বলল। আপনি স্যার কখন এলেন আমাদের পিছনে? সোনালী বলল। হাসান বলল, যখন আপনি আমায় সুন্দর সুন্দর নামে গালাগালি দিচ্ছিলেন তখন এসেছি। মিস সোনালী, 5 মিনিটের মধ্যে আমার অফিস রুমে আসুন, জলদি। কথাগুলো বলেই হাসান চলে গেল। আর এদিকে সোনালীর গলা শুকিয়ে ভয় শেষ। ওরে সোনালী, আজ তো তুই গেলি রে বোন। প্রথম দিনে যদি তোর এই অবস্থা হয় তাহলে আগামীতে কি হবে তোর? মার্জিয়া আর আফসিয়া একসাথে কথাগুলো বলল। সোনালী আর কোনো কিছু না বলে হাসানের অফিস রুমের দিকে হাঁটা দিল। এদিকে হাসান সোনালীর কথাগুলো শুনে অফিস রুমে গিয়ে রাগে আগুন হয়ে আছে, আর মনে মনে বলছে, কত বড় সাহস ওই পেতনিটার! ও আফরোজাকে বলে কিনা আমার গলায় ঝুলে পড়তে, আর ও কোন রাজকুমারকে বিয়ে করবে। আসুক একবার, ও রাজকুমার এর স্বাদ আমি মেটাচ্ছি। সোনালী সোজা এসে হাসানের সামনে গিয়ে চেয়ার টেনে বসে বলল। তারপর বলল, ওই আমায় এখানে ডাকলি কেন রে হুলো বিড়াল? হাসান লাফ দিয়ে উঠে সোনালীর কাছে এসে বলল, এই মেয়ে, এই তোমার সাহস তো কম না? বেয়াদব মেয়ে একটা! স্যারের সাথে এটা কোন ধরনের কথা বলে স্টাইল? আর তুমি অনুমতি না নিয়ে অফিস রুমে ঢুকে চেয়ারে বসার সাহস পেলে কি করে? যাও, বাইরে যাও, আর অনুমতি নিয়ে আবার আসো জলদি। রাগে হাসানের গাল, মুখ, চোখ সব লাল হয়ে গেছে। সোনালী হাসানের এমন আচরণে অনেক ভয় পেয়ে গেল। তাই হাসান বাইরে যাওয়ার কথা বলার সাথে সাথে দৌড়ে বাইরে চলে গেল, কিন্তু ভেতরে আসার আর খবর নেই। বাধ্য হয়ে হাসান আবার খুঁজতে বেরোলো সোনালীকে, কিন্তু কোথাও নেই। শেষে গিয়ে দেখা মিলল ওয়াশরুমের কাছে। তখন হাসান সোনালীকে জিজ্ঞেস করল, কোথায় ছিলে এতক্ষণ? ওয়াশরুমে ছিলাম। ভয় পেলে আমি ওয়াশরুমে গিয়ে বসে থাকি, এটা আমার ছোটবেলার অভ্যাস। হাসান সোনালীর কথা শুনে আর রাগ করে থাকতে পারল না। বড্ড হাসি পাচ্ছিল হাসানের, এটা ভেবে যে এত বড় একটা মেয়ে এ নাকি এখনও ভয় পেয়ে ওয়াশরুমে গিয়ে বসে থাকে। হাসান হাসি লুকিয়ে রাগের অভিনয় করে সোনালীকে বলল, ঠিক আছে, এখন জলদি আমার অফিস রুমে আসো, হারি আপ। হাসানের কথায় সোনালী হাসানের পেছন পেছন অফিস রুমে আসলো, কিন্তু ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে রইল কাচুমাচু হয়ে। হাসান ওকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, ভেতরে আসছো না কেন? ভেতরে আসতে পারি স্যার? হাসান সোনালীর অবস্থা দেখে অন্যদিকে ঘুরে একটু হাসলো, তারপর আবার স্বাভাবিক হয়ে ভেতরে আসতে বলল। সোনালী ভেতরে এসে হাসানকে জিজ্ঞেস করল, আমায় ডেকেছেন কেন স্যার? তুমি তোমার বান্ধবীদের কাছে আমার নামে কি বলেছিলে তখন? আমি বজ্জাত, রাক্ষস, খোক্কস, গন্ডার, আরও কত কি, তাই না? এর শাস্তি তো তোমায় পেতেই হবে। আমি সরি স্যার, আর জীবনেও বলবো না। এই কান ধরছে স্যার, এবারের মতো মাফ করে দিন। মাফ করে দিব। এদিকে আসো। আর আমার হাত, ঘাড় সব ব্যথা করছে, টিপে দাও। আমি তোর হাত টিপে দিব? ওই কি বললে তুমি? স্যারের সাথে তুই তুকারি করো? সরি 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 স্যার, মিস্টেক হয়ে গেছে। আমি এখনই টিপে দিচ্ছি। জলদি করো, আমার অনেক কাজ আছে। কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার ঘাড় টিপবা। সোনালীর আর কি উপায়, বেচারি গিয়ে হাসানের ঘাড় হাত টিপতে শুরু করলো, আর মনে মনে বলতে লাগলো, শালা জলহস্তি বান্দর কুমির, কলকাতার হুলো বিড়াল, আমাকে দিয়ে হাত টিপাস তুই? ইচ্ছা তো করছে তোর গলা টিপে দেই, বজ্জাত বেটা। ওই মনে মনে কি বলছো তুমি? আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। আমার গলা টেপার খুব শখ, তাই না তোমার? শাস্তি কি আরো বাড়িয়ে দিব? ও আল্লাহ, আমি মনে মনে সব কইলাম, এই খাটাস বেটা শুনলো কি করে? যেরকম জোরে জোরে চিৎকার করে বলছে তোমার মন, আমি সবই শুনতে পাচ্ছি। এখন মন দিয়ে কাজ করো, মনটাকে চুপ রেখে, নইলে কিন্তু আরও বাড়িয়ে দেব কাজ। বেচারি সোনালী আর কিছু না বলে কাজে মন দিল নিরুপায় হয়ে। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে হাসানের হাত ও ঘাড় টিপল সোনালী। বেচারির পা দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় অবশ হয়ে গেছে, কিন্তু ভয়ে কিছু বলতেও পারছে না। তারপর হাসানের কাজ শেষ হলে হাসান বলল, হয়েছে হয়েছে, অনেক সেবা করেছেন, এবার চলুন বাসায় যাওয়া যাক। মানে আমি বলছিলাম কি স্যার, একটু পরে বাসায় গেলে হয় না? কেন একটু পরে, কেন এখন, কেন বাসায় যাবে না? নাকি আমার হাত টিপতে আরো ভালো লাগছে? তোর গলা টিপলে আমার ভালো লাগতো রে রাক্ষস। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ের 12টা বেজে গেছে, আমি পা নাড়াতেও পারছি না। হাসান এবার আর সোনালীর কথা শুনে রাগ করলো না, বরং হাসানের কষ্ট হতে লাগলো সোনালীর জন্য। সত্যি খুব বাড়াবাড়ি হয়ে গেছে, এতক্ষণ দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি মেয়েটাকে।
ইস, কতই না কষ্ট পাচ্ছে মেয়েটা। ঠিক আছে, তুমি এখানে একটু বসো, আমি দেখছি কি হয়েছে। না, আমি ওখানে বসবো না, ওটা আপনার চেয়ার স্যার, আপনিই বসেন, আমি আর কোনো বেয়াদবি করতে চাই না। হাসান বুঝতে পারল সোনালির অনেক অভিমান হয়েছে, তাই হাসান আর কথা না বাড়িয়ে সোনালিকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে বসালো। কলেজ অনেক আগে ছুটি হয়ে গেছে বলে কলেজে কেউ ছিল না, তাই কেউ দেখল না। সোনালি হাসানের কোলে উঠে অনেকগুলো কিল খুশি মারল হাসানের বুকে, কিন্তু হাসানের যেন কিছুই হচ্ছে না। তারপর হাসান গাড়ি চালিয়ে সোনালিকে নিয়ে বাসায় ফিরে এলো। রাস্তায় সোনালি কোনো কথা বলেনি হাসানের সাথে, সবসময় মুখ গোমরা করে বসেছিল। হাসানের কেন জানি খুব কষ্ট হচ্ছে সোনালি ওকে বকা দিচ্ছে না ভেবে। বাসার সামনে এসে গাড়ি থামতেই সোনালি গাড়ি থেকে নেমে নেংড়িয়ে নেংড়িয়ে বাসার মধ্যে ঢুকে গেল। হাসান অনেক ডাকলো, কিন্তু ও ফিরেও তাকালো না। সোনালি বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেল, তারপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। তারপর বিছানায় শুয়ে কান্না করতে শুরু করলো। ব্যাপারটা সোনালির শাশুড়ি মনিরা বেগম লক্ষ্য করলো, তাই হাসান বাসায় ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করলো, হাসান, সোনালির কি হয়েছে রে? সকালে মেয়েটা কত আনন্দ করে তোর সাথে কলেজে গেল, কিন্তু এখন মন খারাপ করে ফিরে এলো কেন? আর কলেজ তো ছুটি হয়েছে অনেকক্ষণ হলো, তো এতক্ষণ দেরি হলো কেন তোদের ফিরতে? হাসান ওর মা মনিরা বেগমকে সব কথা খুলে বলল। মনিরা বেগম হাসানের মুখে সব কথা শুনে প্রথম দিকে হাসলেও শেষটা শুনে হাসানকে অনেক বকা দিতে লাগলো। তারপর সোনালির রুমের সামনে গিয়ে দেখে সোনালির রুমের দরজা ভেতর থেকে লাগানো। তখন জানলা দিয়ে তাকিয়ে দেখে সোনালি কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। এটা দেখে হাসানের অনেক মায়া হয় ও কষ্ট হয় সোনালির জন্য, তাই হাসান ওর মা মনিরা বেগমকে নিচে চলে যেতে বলে পেছনের দরজা দিয়ে রুমে ঢোকে। ওই দরজার চাবি শুধু হাসানের কাছে আছে, আর কেউ খুলতে বা লাগাতে পারবে না। হাসান রুমের ভেতর ঢুকে সোনালিকে কোলে তুলে ঠিক করে শুয়ে দেয়। তারপর নিজে ফ্রেশ হয়ে নিজে চলে আসে, আর দরজা সেই আগের মতো করে রেখে আসে, যাতে সোনালি বুঝতে না পারে। হাসান নিচে আসার কিছুক্ষণ পরে সোনালির ঘুম ভাঙে। সোনালি দেখে ও ঠিকঠাকভাবে বিছানায় শুয়ে আছে, কিন্তু সোনালি তো উল্টো হয়ে শুয়েছিল। তাহলে ঠিক করে ওকে শুয়ে দিল কে? রুমের দরজাও তো আগের মতোই লাগানো ভেতর থেকে, তাহলে ওকে কে শুয়ে দিল? সোনালি ভূত দেখে খুব ভয় পায়, এমনকি ভূতের নাম শুনলেও ও ভয় শেষ। সোনালির মনে হয় নিশ্চয়ই রুমের ভূত আছে, আর সেই ওকে ঠিক করে শুয়ে দিয়েছে। তাই সোনালি তাড়াতাড়ি দরজা খুলে চিৎকার করতে করতে নিচে নেমে আসে। তারপর ভূত ভূত বলতে বলতে দৌড়ে গিয়ে ওর শাশুড়ি মনিরা বেগমকে জড়িয়ে ধরে, তারপর চিৎকার করতে থাকে। মনিরা বেগম সোনালির কাণ্ড দেখে সোনালিকে জিজ্ঞেস করে, এই সোনালি, কি হয়েছে মা তোর? এভাবে আমার জড়িয়ে ধরে চিৎকার করছিস কেন? আম্মু আম্মু আমার রুমে ভূত আছে। ওরে বাবা গো, আমি এখন কই যাই? ওই কি আবল তাবল বলছিস এসব? তোর রুমে কিসের ভূত আছে? কি হয়েছে সেটা তো বল আমায়। তোর কেন মনে হচ্ছে তোর রুমের ভিতর ভূত আছে? ও আম্মু গো, আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন আমি এলোমেলো হয়ে উল্টো দিকে শুয়েছিলাম, কিন্তু যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি আমি একদম সোজা হয়ে শুয়ে আছি, আর দরজাটাও আগের মতো ভেতর থেকে লাগানো ছিল। আমায় নিশ্চয়ই কোনো ভূত ঠিক করে শুয়ে দিয়েছে। ওরে বাবা রে! আরে পাগলি, ওটা তো তখন আর কিছু বলতে পারল না মনিরা বেগম। হাসান তার আগে ইশারা করে বলতে নিষেধ করলো তাই। ও আম্মু, আমি আর ওই রুমে যাবে না গো, আমি তোমার সাথে ঘুমাবো আজ থেকে, নইলে ওই ভূত আমায় খেয়ে ফেলবে। আমি তোমার কাছে থাকবো, যাব না আর ওই রুমে। সোনালির কথা এতক্ষণ শুনছিল আর মনে মনে হাসছিল হাসান। তারপর হাসান বলল, তুই আম্মুর রুমে শুবি মানে? তুই কি জানিস ওই ভূতটা আসলে আমার রুম ছাড়া এই বাসার সব রুমে আছে, বিশেষ করে আম্মুর রুমে। আম্মুর রুমে থাকলে তাহলে ও তার মানে আমারও রুমে আসলো কি করে? আরে পেতনি, আমি রুমে ছিলাম না, আর তুই দরজা লাগিয়ে শুয়েছিলি, তাই আমাদের রুমে ওই ভূতটা আসার সাহস পেয়েছে। আমি থাকলে ও কখনোই আসতো না। মনিরা বেগম ওদের কথা শুনে বুঝতে পারল হাসান কেন এমন ভয় দেখাচ্ছে সোনালীকে, তাই সে বলল, আচ্ছা তোরা কথা বল, আমি তোদের জন্য খাবার রেডি করি, অনেক বেলা হয়ে গেল, আয় খাবি। এই বলেই চলে গেল। তারপর সোনালী হাসানের একদম কাছে গিয়ে সোফায় বসলো। তারপর হাসানকে জিজ্ঞেস করলো, হাসান ভাইয়া, তুই কি ওই ভূতটাকে দেখেছিস? আর ওই তুই থাকলে তোর রুমে ও যায় না কেন? আরে গাথি, একবার ওই ভূতটা আমার রুমে এসে আমায় ভয় দেখাতে চেয়েছিল, তখন আমি ওকে উল্টাপাল্টা মেরে তারপর জামাল গোটা খাইয়ে দিয়েছিলাম। তখন বেচারা ভূতের তো ওয়াশরুমে যেতে যেতে অবস্থা খারাপ, সেই থেকে ও আমায় ভয় পায়। ও বাবা, তুই তো অনেক সাহসী হাসান ভাইয়া, কিন্তু একটা কথা বুঝলাম না, ভূতেদের আবার ওয়াশরুমে যেতে হয়? সোনালীর এই প্রশ্নটা শুনে হাসান আর হাসি ধরে রাখতে পারল না, হা হা করে হেসে দিল আর মনে মনে বলল, হায় রে আমার পাগলি বোরে, তুই বড্ড সরল আর ভীতু। আগে জানলে কবেই তোকে ভয় দেখিয়ে কাছে আনতাম। যাই হোক, এখন থেকে এটাই তোকে আমায় ভালোবাসতে বাধ্য করবে। তারপর হাসি থামিয়ে হাসান বলল,
আরে ওদের ওয়াশরুমে যেতে হয় মানে? ওরা কি খায় না নাকি? ভূতেরা যেমন খায় তেমন ওয়াশরুমেও যায়, বুঝলি শাকচুন্নি? এখন আর প্রশ্ন করে আমার মাথা না খেয়ে চল ভাত খেয়ে আসি, ক্ষুধা লেগেছে। সোনালি আর কি বলবে, হাসানের সাথে সাথে ভাত খেতে গেল। তারপর একদম হাসানের সাথে ঘেঁষে বসে খেতে লাগলো। এদিকে হাসান তো মনে মনে যেমন খুশি তেমন হাসছে এটা দেখে, আর মনিরা বেগমও সব বুঝতে পেরে মুখ চেপে হাসছে। তারপর এভাবেই কেটে গেল সারাদিন হাসি মজা আর দুষ্টুমিতে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে চলে গেল যার যার রুমে। আর সোনালি তো তখন থেকে হাসানের থেকে দূরেও যাচ্ছে না ভয়ে। হাসান আর সোনালিও ঘুমাতে আসলো। এদিকে সোনালির ওয়াশরুমে যেতে হবে, কিন্তু সোনালি একটুও সাহস পাচ্ছে না ওয়াশরুমে যেতে। তাই হাসানকে বলল, এই হাসান ভাইয়া, একটা কথা ছিল। কি কথা বল? না মানে আমি না একটু ওয়াশরুমে যেতে চাই। তো যা, ওয়াশরুমে যাবি, এটা আবার আমায় বলতে হবে নাকি? না মানে আসলে তুই না একটু চল আমার সাথে, আমার খুব ভয় করছে ওই ভূতটা যদি ওখানে আসে। ওই পাগলি, তোর মাথাটা কি একেবারেই গেছে? আমি আর তুই একসাথে ওয়াশরুমে যাব? আচ্ছা দাঁড়া, তোর ভয় আমি ঠিক করে দিচ্ছি। এ বলে এমনি এমনি মুখ নাড়িয়ে হাসান সোনালিকে পা থেকে মাথা পর্যন্ত ফু দিল। তারপর বলল, যা, এখন আর কোনো ভয় নেই, আমি তোকে দোয়া পড়ে ফু দিয়েছি, এখন আর ভূত যাবে না ওইখানে। সত্যি আসবে না তো ভূত? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আর আসবে না, যা এখন। তারপর সোনালি ওয়াশরুমে চলে গেল, তবুও ভয়ে ভয়ে। সোনালি ওয়াশরুমে যেতেই হাসান খুশিতে নাচতে শুরু করলো। তারপর সোনালি ওয়াশরুম থেকে এসে দেখে হাসান সোফায় শুয়ে আছে। তখন সোনালি হাসানকে বলল, হাসান ভাইয়া, তুমি বিছানায় শোবে আজ থেকে, কেমন? কেন? আমি তো প্রতিদিন এখানেই ঘুমাই, তুই তো টেডি বিয়ারকে নিয়ে বিছানায় ঘুমাস। আমি বিছানায় ঘুমালে তুই আর তোর টেডি বিয়ার ঘুমাবি কোথায়? আমিও তোমার সাথে বিছানাতেই ঘুমাবো, আর টেডি বিয়ার আজ থেকে সোফায় ঘুমাবে। আসলে অনেক গরম পড়েছে তো, তোমার সোফায় ঘুমাতে অনেক কষ্ট হবে, তাই বিছানায় ঘুমাতে বললাম। আহারে, আমার বউটা আমার জন্য কত মায়া গো, আমার গরম লাগবে তাই বিছানায় শুতে বলেছে। আরে তোর মায়া না ছাই, আমি জানি তুই এখন ভূতের ভয়ে আমার কাছে শুতে বলছিস। ভীতু একটা, তো জানিসই যখন, এত নাটক করছিস কেন রে হুলো বিড়াল? ওই তোর সাহস তো কম না, তুই আমার রাগ দেখাচ্ছিস? থাক তুই একা, আমি নিচে গিয়ে ঘুমাবো। এই না না না, কান ধরছি, মাফ করে দে, আর কখনো রাগ করবো না। শোনা ভাই আমার, প্লিজ আমার সাথে বিছানায় শো না, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, চল, অনেক রাত হয়েছে, ঘুমাবো। চল।